সবাই কি শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আজকে আমরা দণ্ডবিধিতে চলে যাই আর কি। দণ্ডবিধি আইনে চলে যাই। কালকে ফৌজদারি শেষ হয়ে গেছে। এখন ফৌজদারি আপনারা যারা বাসায় পড়াশোনা করেন তাদের কোনো প্রকার কনফিউশন কোনো কিছু থাকলে আপনারা এটা আমাকে জানাবেন, ঠিক আছে? আজকে আমরা দণ্ডবিধি আইনে যাব। আহ, সবাইকে বলছি যে আমরা যেহেতু সামনে টার্গেট আমাদের এই নভেম্বর মাসের বার কাউন্সিলের পরীক্ষা, এই কারণে আমরা খুব অল্প জিনিস পড়বো। অল্প মানে মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো, এর বাইরে আর বেশি কিছু পড়বো না, ঠিক আছে? তো শুরুতে দণ্ডবিধি আইন পড়ার আগে দণ্ডবিধি একটা মূল আইন, ঠিক আছে? এটা একটা মূল আইন। এটার ইংরেজিতে বলে সাবস্টেন্টিভ ল। এই দণ্ডবিধিতে কি আছে? দণ্ডবিধিতে বিভিন্ন ধরনের অপরাধের সংজ্ঞা, অপরাধ সংগঠনের উপাদান এবং শাস্তির পরিমাণ উল্লেখ আছে। তাহলে দণ্ডবিধিতে কি কি উল্লেখ থাকে? দণ্ডবিধি এটা হচ্ছে একটা মূল আইন। এটার ইংরেজিতে বলে সাবস্টেন্টিভ ল। এইটাতে এই দণ্ডবিধি আইনে আছে বিভিন্ন অপরাধের সংজ্ঞা, অপরাধ সংগঠনের উপাদান এবং শাস্তির পরিমাণ। আমরা সবাই জানি যে দণ্ড বাংলাদেশে বিভিন্ন ধরনের আইন আছে, যেমন ধরেন নারী ও শিশু নির্যাতন আইন, তারপরে মানব পাচার প্রতিরোধ আইন, মাদক দ্রব্য আইন। হ্যাঁ, এই আইন অর্থাৎ এই আইনগুলো পরবর্তীতে তৈরি হয়েছে, কিন্তু এই আইনের আগে দণ্ডবিধি আইন ছিল। এই দণ্ডবিধি আইনে ধরেন কেন ব্যক্তি শিশুদেরকে নির্যাতন করত, এইটা এই তাদের শাস্তি কি হবে এটা দণ্ডবিধিতে উল্লেখ আছে। পরবর্তীতে এই যখন শিশু আইন তৈরি হলো, তখন এই দণ্ডের যে তখন ওইটা মানে এটা দণ্ডবিধি তখন একটা সহযোগী আইন হিসাবে পরিণত হয়ে গেল। কিন্তু প্রথম দিকে কিন্তু এটা মূল আইন ছিল, পরবর্তীতে এটা সহযোগী একটা আইন হলো। যদি শিশু আইনের কোনো অপরাধ সেটা ওই আইনে উল্লেখ না থাকে, তাহলে তখন ওই অপরাধের বিচার হবে বা শাস্তি হবে দণ্ডবিধি অনুযায়ী, ঠিক আছে? এই কারণে দণ্ডবিধি যখন বিশেষ কোনো আইন আছে, তখন দণ্ডবিধি মূল আইনটা একটা সহযোগী আইন হিসেবে তৈরি হলো, ঠিক আছে? আচ্ছা, এখন দণ্ডবিধির একটি ইতিহাস জানি যে দণ্ডবিধি প্রথম খসড়া তৈরি করেন লর্ড থমাস বেবিংটন ম্যাককুলে 1837 সালে। তাহলে 1837 সালে লর্ড থমাস বেবিংটন ম্যাককুলে ইনি সর্বপ্রথম দণ্ডবিধির খসড়া তৈরি করেন 1837 সালে। 1833 সালে এটা চার্টার আইনের, অর্থাৎ ওই যে যুক্তরাজ্যের যে চার্টার যে সনদ, ওই সনদের 53 ধারা অনুযায়ী, ওই সনদের 53 ধারা অনুযায়ী 1834 সালে একটা ল কমিশন গঠন করতে বলে, ঠিক আছে? ল কমিশন গঠন তৈরি করতে বলে। এই ল কমিশন এই পেনাল কোড তৈরি করার একটা ড্রাফট তৈরি করেন, অর্থাৎ কেমন আইনটা হবে একটা ড্রাফট তৈরি করেন। আর এই ড্রাফট তৈরি করার যে দায়িত্ব থাকে, অর্থাৎ এই যে ল কমিশন 1834 সালে গঠিত হয়, ওই ল কমিশনের চেয়ারম্যান ছিল লর্ড থমাস বেবিংটন ম্যাককুলে। উনার অধীনেই এই দণ্ডবিধি আইনটা তৈরি হয়। হ্যাঁ, এই কারণেই যদি কেউ আপনাদের কাছে দণ্ডবিধির জনককে, তাহলে লর্ড থমাস বেবিংটন ম্যাককুলে বললে ভুল হবে না আর কি। উনি আর কি। তাহলে আমরা একটু ইতিহাসে যদি যাই, তাহলে 1833 সালে চার্টার আইনের 53 ধারা অনুযায়ী, ল কমিশন গঠিত হয়। এই ল কমিশনের চেয়ারম্যান থাকে থমাস বেবিংটন ম্যাককুলে। এই ল কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয় যে একটা দণ্ডবিধি আইন এর খসড়া তৈরি করতে। 1834 সালে ওনারা একটা খসড়া তৈরি করেন, এই ল কমিশন একটা খসড়া তৈরি করেন। এই খসড়াটা তৈরি করে 1837 সালে, ঠিক আছে? 1837 সালে এই 1837 সালে যে করে
ওই খসড়াটা তৈরি হওয়ার পরে এই 1860 সালে এটা কিন্তু ততদিন ওই খসড়া ওইটা অ্যাক্টিভ হয় না, মানে কার্যকারী হয় না আর কি। তৈরি করার পরে 1860 সালে এই 6 অক্টোবর দণ্ডবিধি প্রণীত হয়। তো দণ্ডবিধি আইন প্রণীত হওয়ার পরেও কিন্তু কার্যকারী হয় না। 1862 সালের 1 জানুয়ারি পরবর্তীতে এই দণ্ডবিধি আইনটি কার্যকারী করা হয়। আর বাংলাদেশে 1972 সালে 48 নং প্রেসিডেন্ট অধ্যাদেশের মাধ্যমে ওই যে পেনাল কোড ওইটা নেওয়া হয়, মানে ওইটা গ্রহণ করা হয়। বাংলাদেশে 1872 সালের আগ পর্যন্ত যে দণ্ডবিধিটা চালু ছিল ওটা ছিল পাকিস্তানি দণ্ডবিধি আইন। 1872 সালে 48 নং রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ওই পাকিস্তান দণ্ডবিধি আইন থেকে পাকিস্তান শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র দণ্ডবিধি আইন 1860 এই নামেই পরিচিত হতে থাকে। ঠিক আছে, এই দণ্ডবিধি আইন 1860 এই আইনটা ছিল 1860 সালের 45 নম্বর আইন। ঠিক আছে, দণ্ডবিধি আইন সর্বশেষ এই 2025 সালে, না সরি, এটা সম্ভবত 2025 সালে দণ্ডবিধিতে কোনো সংশোধন করিনি, এটা সর্বশেষ সংশোধন করে 2004 সালে। ঠিক আছে, আচ্ছা, দণ্ডবিধি আইন তাহলে পাশ হয় 1860 সালে 6 অক্টোবর। তার আগ পর্যন্ত 1837 থেকে 1860 সাল পর্যন্ত ড্রাফট আকারে ছিল। 1862 সালে এসে এই দণ্ডবিধি আইনটা কার্যকারী হয় 1 জানুয়ারিতে। ওই 1860 সালে দণ্ডবিধি আইনটা ছিল 45 নম্বর আইন, তৎকালীন 45 নম্বর আইন। আর সর্বশেষ দণ্ডবিধি সংশোধন হয় 2004 সালে। এই দণ্ডবিধি আইনে 511টি ধারা আছে। মূল যে 1860 সালে অর্থাৎ যে দণ্ডবিধি আইন তৈরি করছিল যে ও তখন ওই দণ্ডবিধি আইনে ধারা ছিল 488টি। পরবর্তীতে বাংলাদেশে যে এইটা এখন বর্তমানে যে প্রচলিত দণ্ডবিধি আইন আছে এখানে 511টি ধারা আছে। ঠিক আছে, আচ্ছা, দণ্ডবিধি আইনে 2 নম্বর ধারাতে বলা আছে যে বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধ সমূহের দণ্ডবিধি প্রয়োগ। অর্থাৎ বাংলাদেশের ভিতরে যদি কোনো, সে হতে পারে বিদেশি বা বাংলাদেশি, যদি দণ্ডবিধি অনুযায়ী বা যদি কোনো অপরাধ করে থাকে, অপরাধের সংজ্ঞা অনুযায়ী যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সে দণ্ডবিধি অনুযায়ী শাস্তি পাবে। সে হতে পারে বাংলাদেশি অথবা বিদেশি। অর্থাৎ 2 নম্বর ধারার মূল কথা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ সংগঠিত অপরাধ সমূহের ক্ষেত্রে দণ্ডবিধি আইন প্রয়োগ করা যাবে। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ, তার মানে বাংলাদেশের ভিতরে সে বিদেশি, বিদেশি দেশি যে কোনো ব্যক্তি অপরাধ করলে সে দণ্ডবিধি প্রয়োগ করা যাবে, আইনটা প্রয়োগ করা যাবে। সেক্ষেত্রে দণ্ডবিধির 3 বলছে বাংলাদেশি নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে সংগঠনের অপরাধ। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক, ধরেন সে উগান্ডায় গেছে, উগান্ডায় যাইয়ে যদি কোনো অপরাধ করে এবং পরবর্তীতে তাকে বাংলাদেশে পাওয়া যায় তাহলে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ওই ব্যক্তির বিচার করা যাবে। অর্থাৎ এটারে বলি বাংলাদেশের নাগরিক ওই যে উগান্ডায় গেছে, উগান্ডায় যাইয়ে একজন উগান্ডার নাগরিককে মেরে বাংলাদেশে পলাইছে, বাংলাদেশে ফেরত আইছে, তাহলে কিন্তু ওই উগান্ডার নাগরিককে হত্যার জন্য ওই ব্যক্তির হত্যার অপরাধে বাংলাদেশে বিচার করা যাবে। ধারা 3 এটা বলছে। ধারা 4 বলছে যে দণ্ডবিধির এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন। এক্সট্রা টেরিটোরিয়াল এটার বাংলা হচ্ছে অতি রাষ্ট্রীয় প্রয়োগ। অর্থাৎ এই অতি রাষ্ট্রীয় প্রয়োগের ক্ষেত্রে যেমন বলা যায়, ধরেন বাংলাদেশের কোনো নিবন্ধিত জাহাজ বা কোনো প্লেন বা অন্য কোনো কিছুতে আপনি অবস্থান করতেছেন, কিন্তু ওই জাহাজটা আসে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা আমেরিকার ওয়াশিংটন ডিসির কাছে। বাংলাদেশের জাহাজ, আপনি কোনো ক্যাপ্টেন আছেন বা অন্য কোনো আছেন, আপনি অপরাধ করলেন ওই ওয়াশিংটন ডিসিতে, আপনার জাহাজের নিকট বিদেশি আমেরিকান একজন জাহাজে উঠলো এবং আপনি তারে মারলেন, তাহলে ওই যে আপনি ওই নিবন্ধিত জাহাজ বা কোনো যে কোনো কিছু হোক আর কি, বিমান হোক, আপনি তাকে মারলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডিসির কাছে বসে, কিন্তু তখন
আইন অনুযায়ী ধরা হবে যে আপনি বাংলাদেশের ভিতরে বসেই তারে মারছেন। কেন? কারণ ওই যে আপনি যার উপর বসে মারলেন সেটা হচ্ছে বাংলাদেশের নিবন্ধিত যানবাহন। ওই বাংলাদেশের নিবন্ধিত যানবাহন অর্থই হলো আপনি বাংলাদেশের মধ্যেই আছেন। তো ওই যানবাহনটা যেখানেই থাকুক, সে আকাশে বাতাসে যেখানেই থাকুক না কেন, ঠিক আছে? অর্থাৎ এইখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই দণ্ডবিধির অতি রাষ্ট্রীয় প্রয়োগের ক্ষেত্রে ধরেন বাংলাদেশি জাহাজে সেটা রয়েছে ওয়াশিংটন ডিসিতে এবং ওই ব্যক্তি কোন বিদেশি একজন ব্যক্তি আর এক বিদেশিরে মেরে ফেলাইলো, তাহলে তার বিচার কি হবে? মান্নান ভাই আপনি একটু বলেন। মান্নান ভাই শুনতে পাচ্ছেন? মনির ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? মনির ভাই, মনির ভাই, মুস্তাফিজ ভাই আপনি কি জানেন? হ্যালো, কি হলো সব বাড়ি সবাই চলে গেল নাকি? ভাই চইলা যায় নাই, ইয়া করতে পারতাছিলাম না। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি আপনার কথা। এখন যা বিদেশির দ্বারা যদি ইয়া হয়, খুন হয়, এই তো। হুম, ধরেন তাহলে মেক্সিকান লোককে আমেরিকান লোক মেরে ফেলছে এবং হ্যাঁ, সেটা বাংলাদেশের ওই নিবন্ধিত জাহাজ, যে জাহাজটা ওয়াশিংটন ডিসিতে আছে, হুম, তাহলে আমরা কি তার বিচার করতে পারবো ওই আমেরিকান নাগরিকরে? অর্থাৎ না না না, আমেরিকান নাগরিক মেক্সিকোর নাগরিকরে মেরে ফেলছে, বিচার কিন্তু করতে পারবো জাহাজটা তার? কি বাংলাদেশের মধ্যে আছে? জাহাজটা তো বাংলাদেশে জাহাজ নেই। জাহাজটা আছে ওয়াশিংটন ডিসিতে, তাহলে কিন্তু তো আমরা পারবো জাহাজটার নাম আছে বঙ্গবন্ধু ৭৭। না 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 না, পারবো না, আমরা পারবো না ভাই। পারবো না। আচ্ছা আশিক ভাই আপনি কি জানেন এই ব্যাপারে? না ভাই, জানেন না না? না ভাই, তাহলে তো আমি প্রথম যে দুটো ধারা বলছি আপনারা সেটা বোঝেননি। ধারা দুটো আমি আমি আবার দুটো রিপিট করতেছি, দুটো আপনি ধারা আসলে রিপিট করুন। শুনতে পারিনি ভাই। আমি একটু আচ্ছা ঠিক আছে, ডিসকানেক্টেড ওকে। ছিলাম। দণ্ডবিধির ২ নম্বর ধারাতে বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ, সেটা বাংলাদেশি হোক বিদেশি হোক, যেই অপরাধ করবে তার প্রতি দণ্ডবিধি আইন প্রয়োগ করা যাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ সে দেশি হোক বিদেশি হোক, মানে আমি হই আর ওই জ্যাকসন ক্রুসে হোক যেটা আমেরিকান, সেও যদি অপরাধ করে তাহলে তার উপর দণ্ডবিধির ধারা মানে দণ্ডবিধি আইন প্রয়োগ করা যাবে। এটা দণ্ডবিধি আইনের ২ নম্বর ধারাতে বলছে। দণ্ডবিধি আইনের ৩ নম্বর ধারাতে বলছে যে বাংলাদেশি নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে যদি অপরাধ করে, ধরেন কোন এক, আমি আমেরিকায় গেছি, আমেরিকায় যাইয়ে একজন আমেরিকান সুন্দরীরে মাইরে বাংলাদেশে চলে আইছি এবং আমারে পাওয়া গেল বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী ওই আমেরিকায় যে আহ মেয়েটাকে মেরে আইছি, ওই মারার ওই মেয়েকে হত্যা করার অপরাধে দণ্ডবিধি আইন আমার উপরে প্রয়োগ করা যাবে। আমি আমেরিকায় যাই কিন্তু মারি আইছি বাংলাদেশে। এইটা ৪ নম্বর ধারাতে বলছে বাংলাদেশের নিবন্ধিত কোন জাহাজ, সেটা আকাশে বাতাসে পাতালে মাতালে যে জায়গায় থাকুক, ওই জাহাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করে তাহলে সেটা ধরে নিতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ অপরাধ সংগঠন করেছে। তার মানে জাহাজ এখন ধরেন বাংলাদেশের নিবন্ধিত জাহাজ, বাংলাদেশের নিবন্ধিত জাহাজ মানে মনে করেন এমবি মোস্তফা ৫৫, এই জাহাজটা আছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এবং ওই জাহাজের মধ্যে বসে বিদেশি একজন আর একজন বিদেশিকে পিটাই মারি ফেলাইলো, তাহলে সেই ব্যক্তিটা কোথায় অপরাধ করলো? জাহাজটা আছে ওয়াশিংটন ডিসিতে, বলেন এবার তাহলে ওই ব্যক্তিটা অপরাধ কোথায় করলো? ওয়াশিংটন ডিসিতে। তাহলে তাহলে তাহলে
এটা বাংলাদেশেরই করলো ভাই, বাংলাদেশেরই ইয়েতে করলো। হ্যাঁ, এবং তার মানে বাংলাদেশ তাহলে ওই বিচার করতে ব্যক্তির, পারবে, বাংলাদেশ তাহলে বিচার করতে পারবে, বুঝছেন? হ্যাঁ তাহলে বাংলাদেশ তাহলে ওনার বিচার করতে পারবে, ওই আমেরিকান হুম, নাগরিকের মেক্সিকান নাগরিককে মেরে ফেলার জন্য বিচার করতে পারবে। কেন? কারণ উনি যে যেখানে অবস্থান করতেছে ওই জাহাজটা বাংলাদেশে নিবন্ধিত, সেটা আমেরিকার ওয়াশিংটন ডিসিতে থাকুক, মেক্সিকান সাগরে থাকুক, প্রশান্ত মহাসাগরে থাকুক, ওইটা বাংলাদেশের নিবন্ধিত, ওই যানবাহনের ভিতরে আছে, তার মানেই ওই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ বসে আছে বলে কাউন্ট করা হবে। হুম, ঠিক আছে, এরকম একটা উদাহরণ আমি আপনারে দিই। ধরেন আমি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আমি এর ভিতরে এই জাহাজ থেকে নামলাম না। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে ফরিদ বাসে কোথা থেকে উঠছিল, আমি ঢাকা থেকে উঠছি, আমি তো বাস থেকে আর নামিনি। এখন ওই বাস যদি খুলনা থেকে যাইও আমি না নামি, তাহলে আমি ফিরে কোথায় আসবো? তার মানে ওই বাস যতক্ষণ পর্যন্ত আমি বাসের মধ্যেই থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকাতে আসি বলে কাউন্ট হবে। সেটা ওই বাস খুলনায় থাকুক, আর আমি দেখা গেল বাসে উঠছি ঢাকা থেকে, কিন্তু আমি খুলনায়ও বাস আমারে নিয়ে যায়, ঘুরে নিয়ে চলে আইছে, আবার আমি কিন্তু বাস থেকে নামিনি। অর্থাৎ আমি যদি নামি, তখন আমি ওই বাসে আর নাই, ঢাকাতে নাই এই বলে কাউন্ট হবে। আমি ঢাকা থেকেই বাসে উঠছি এবং ওই বাসেই আমি আসি। তাহলে ওই বাসটা যদি মিয়ানমারেও থাকে, তাহলে আমি ঢাকাতে আসি বলে কাউন্ট হবে। এবং ওই বাসের মধ্যেই যদি আমি মারামারি করি, তাহলে সেটা ঢাকাতেই আমি অপরাধ করছি বলে কাউন্ট হবে। এটা দণ্ডবিধির 4 নম্বর ধারাটায় বলছে। এই জিনিসটা খুবই আসে পরীক্ষাতে, আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে তাহলে ভাই তাহলে 4 নম্বরের কোটেশনটা কি এলো? মানে আপনার কথাটা বুঝছি, হ্যাঁ, মানে বলতেছি 4 নম্বর কোটেশনটা কি হলো? আপনার উদাহরণ বা ইয়েটা বুঝলাম, সংজ্ঞাটাও বুঝছি, 4 ধারাতে নম্বরে, কি লেখা? আচ্ছা 4 নম্বরে বলছে যে দণ্ডবিধির অতি রাষ্ট্রীয় প্রয়োগ, তার মানে ইংরেজিতে বলে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড। অর্থাৎ পেনাল কোড এটা অতি রাষ্ট্রীয়, তার মানে ওই যে এক্সট্রা, মানে এক্সট্রা টেরিটোরিয়াল বলছে কেন? টেরিটোরিয়াল মানে একটা অঞ্চল, মানে এই অঞ্চলটা এক্সট্রা টেরিটোরিয়াল, অতি রাষ্ট্রীয় একটা প্রয়োগ এর কথা বলছে আর কি। ঠিক আছে, অর্থাৎ সেটা হতে পারে, অর্থাৎ ওই যে জিনিসটাকে বললাম যে বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ সেটা যেখানেই থাকুক না কেন, হ্যাঁ জাহাজ বলে না, যে কোনো যানবাহন সেটা যেখানেই থাকুক না কেন, সেটা বাংলাদেশে আছে বলে ধরা হবে। কারণ ওইটার লাইসেন্স নেওয়া বাংলাদেশের থেকে, তার মানে ওটা বাংলাদেশী। ওর ভিতরে লোক যারা আছে, যতক্ষণ পর্যন্ত না নামবে, ততক্ষণ পর্যন্ত তারা ওই বাংলাদেশে আছে বলেই ধরা হবে। এইটাই বলতেছে। অর্থাৎ এইটার মূল কথা হচ্ছে এই যে টেরিটোরিয়াল, অর্থাৎ বাংলাদেশের টেরিটরি পার হয়ে চলে গেছে, কিন্তু এমন জিনিসে আছে যেটা বাংলাদেশের নিবন্ধন করা এবং বাংলাদেশের মালিকানা বা বাংলাদেশের লোকের, এই কারণেই সেটা বাংলাদেশের বাইরে গেলেও কাউন্ট করতে হবে, বাংলাদেশের মধ্যে আছে। এটা দণ্ডবিধির 4 নম্বর ধারাতে বলছে। আর দুই ভাই, দুইটাও বলছেন এর সাথে, দুইয়ে কি বলছেন আচ্ছা, আবার? দুইতে বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ, অর্থাৎ বাংলাদেশের মধ্যেই সেই ওই বাংলাদেশি হোক আর বিদেশি হোক, যেই অপরাধ করবে সেই তার ও, উপর দণ্ডবিধির আইন প্রয়োগ করা যাবে। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝছেন আপনারা? জি ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আগা তাই এখানে দুইটা ফ্যাক্টর। যাক, বোঝার জন্য ধন্যবাদ। জি, একটা দেশের বাইরে, যেটা আমি একটু ক্লিয়ার করি ভাই, দেশের বাইরে যে নিবন্ধকিত যদি আপনার MV-1430 একটা মানে জাহাজ যদি আমেরিকা উপর মানে মহাসাগরে থাকে, সেখানে যদি বাংলাদেশে যদি কোনো অকারেন্স ঘটে, সেটাও বাংলাদেশের দণ্ডবিধি আইনে তার বিচার করা হবে। এটাই তো বোঝাচ্ছে এখানে। আর আচ্ছা, বাংলাদেশে এখন জি এখন আমরা দণ্ডবিধির 23 নম্বর ধারাতে যাই। দণ্ডবিধির 23 নম্বর ধারাতে বলছে রংফুল গেইন, মানে অবৈধ লাভ
বা অবৈধ ক্ষতির সংজ্ঞা এখানে দেওয়া আছে। অবৈধ রংফুল গেইনটা একটা ভাবে বলা যায়, ধরেন আমি গতদিন উদাহরণ দিয়েছিলাম যে আমি কারোর সম্পত্তি বেআইনি ভাবে দখল লাভ করলাম, লাভ করার পরে অর্থাৎ আমি ধরেন মান্নান ভাইয়ের গুলশান এরিয়ারে একটা জায়গা আমি বেআইনি ভাবে দখল করে নিলাম এবং দখল করে নিয়ে ওইটা আমি ভাড়া দিয়ে ইনকাম করতেছি। ইনকাম করার পরে 5 বছর পরে ক্ষমতা উল্টে গেল, মান্নান ভাই আমার বিরুদ্ধে মামলা করলো, মামলা করার পরে আমি তাদের জমি দিয়ে দিলাম। কিন্তু মান্নান ভাই তখন বলতেছে যে উনি অবৈধভাবে কিছু লাভ করেছে। অবৈধভাবে লাভ কি? ওই জমির মালিক তো উনি না, উনি তো প্রতি মাসে মাসে ভাড়া খাইছে, তাহলে ওই ভাড়াটা অবৈধ লাভ আমার ফেরত দিতে হবে। অর্থাৎ মামলাইতেও আমি জমি দিয়ে দিলাম, কিন্তু এই 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 কালীন সময়ে আমি তো কিছু লাভ করছি, এই লাভটা এটারে বলে অবৈধ লাভ। কিন্তু এই অবৈধ লাভের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে আমি যদি ওই সম্পত্তির কোনো ডেভেলপমেন্ট করি, যেমন মুস্তাফিজ এই যে মান্নান ভাইয়ের কাছ থেকে আমি গুলশান এরিয়াতে জমি নিছি, ওই জায়গায় আমি 3 তলা একটা 5 স্টার হোটেল করে ফেলেছি, যদিও 3 তলায় 5 স্টার হয় না, তো আমি একটা 3 তলা 5 স্টার হোটেল করে ফেললাম। এখন ওই হোটেল করার একটা বেসমেন্টের একটা খরচ হয়েছে, এ খরচ হয়েছে, ও খরচ হয়েছে, অর্থাৎ মান্নান ভাইকে যখন আমি ওই রংফুল অবৈধ টাকা ফেরত দেব, তখন ওই ডেভেলপমেন্টের টাকাটা কাইটে রেখে বাকি টাকাটা দেব। ঠিক আছে, এটা 23 ধারায় অবৈধ লাভ এবং অবৈধ লসের কথা বলা আছে বা অবৈধ ক্ষতি। আর একটা আপনারা সবাই মনে রাখবেন যে এই অপরাধের সাধারণত 4টি স্তর থাকে। প্রথম হচ্ছে অভিপ্রায়, তারপরে প্রস্তুতি, তারপরে উদ্যোগ, তারপরে অনুষ্ঠান। এই অপরাধের 4টা স্তর। অপরাধের সংজ্ঞা দণ্ডবিধি আইনের 40 ধারাতে বলা আছে, অর্থাৎ 40 ধারাতে বলা আছে যে সমস্ত কাজ করা বা বিরত থাকা, অর্থাৎ যে সমস্ত কাজ করা বা না করা বা বিরত থাকা বা না থাকা বাংলাদেশের আইনে অনুযায়ী শাস্তিযোগ্য করা হয়েছে তাকে অপরাধ বলে। অর্থাৎ বাংলাদেশের আইনে যে সমস্ত কাজ করা বা না করা, হ্যাঁ, গুলোকে শাস্তিযোগ্য ঘোষণা করা হয়েছে, সেই সমস্ত কাজ করা বা না করাকে অপরাধ বলে। হ্যাঁ, এটা 40 নম্বর ধারাতে বলা আছে। আর অপরাধের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা কাজ তখনই অপরাধ হবে যদি তার দুইটা উপাদান থাকে। একটা হচ্ছে একটাস র আর মেন্স রিয়া। একটাস র অর্থাৎ ওই দুষ্টু মন অনুযায়ী কাজ করা, আর মেন্স রিয়া শব্দের অর্থ হচ্ছে অপরাধী মন। অর্থাৎ কারোর যদি অপরাধী মন না থাকে এবং ওই অপরাধী মন নিয়ে যদি কাজ না করে, তাহলে সেটা অপরাধ হবে না। যেমন মনে করেন আমি রাস্তাতে যাওয়ার সময় আমার মনে কোনো দুষ্টু মন নেই, আমি কোনো ব্যক্তিকে রাস্তাতে যাওয়ার সময় আমি তার গায়ের উপরে পড়ে গেলাম, তাহলে এটা অপরাধ হচ্ছে না। এটা কি হলো? এক ধরনের অ্যাক্সিডেন্ট হলো, এটা একটা অপরাধ না, এটা দুর্ঘটনা বশত এটা যে কেউ ক্ষমা করে দিতে পারে যে না এটা একটা দুর্ঘটনা ঘটছে। কেন এটাকে দুর্ঘটনা হিসেবে সে মেনে নিচ্ছে? কারণ ওই চলার পথে আমার কোনো দুষ্টু মন ছিল না। কিন্তু যখন আমি দুষ্টু মন নিয়ে আমি কোনো একটা মেয়ের ঘাড়ের পরে পড়ে গেলাম, তখন কিন্তু সেটা অপরাধ হলো। কেন? কারণ আমি তো দুষ্টু মন নিয়ে করছি, আমি প্ল্যানটা এমন করছি যে আমি ওই মেয়ের ঘাড়ের পরেই পড়বো। তো তাতে এই যে দুষ্টু মন থাকার কারণে এটা কিন্তু অপরাধ হলো। আবার এমন আছে আমার দুষ্টু মন আছে কিন্তু আমি ওই অনুযায়ী কাজ করলাম না, তাহলেও এটা অপরাধ হবে না। কেন? কারণ ওই মনের দুষ্টু মন আছে, কিন্তু যদি আমি সেই কর্মটা সংগঠন না করি তাহলে সেটা অপরাধ হবে না। এই কারণেই বলছে যে অপরাধ সংগঠনের 4টি স্তর। প্রথমত হচ্ছে অভিপ্রায়। অভিপ্রায় মানে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, হ্যাঁ, এইগুলোকে বলে অভিপ্রায়। অভিপ্রায় পরে হচ্ছে প্রস্তুতি, অর্থাৎ আমি ওই অপরাধ সংগঠনের জন্য প্রস্তুতি নেব। হ্যাঁ, তার মানে একটা প্রস্তুতির ভিতরে একটা প্ল্যান আছে যে আমি ওই মেয়ের ঘাড়ে পরে পড়বো, তার জন্য আমার একটু 1 পা আগাই যাইতে হবে। হ্যাঁ, 1 পা আগাই যাইতে হবে, বা আমি আগেই প্ল্যান নিলাম যে আমি এইভাবে পড়বো বা আমি ওইভাবে পড়বো, এই প্রস্তুতি নিলাম। তারপর উদ্যোগ গ্রহণ, তারপরে আমি পা উঠাই আস্তে আস্তে তার কাছে জোরে যাই করলাম। আর সর্বশেষ হচ্ছে অনুষ্ঠান, তার মানে তার গায়ের উপরেই পড়লাম। তো এই কারণেই অপরাধ হতে হলে দুইটা জিনিসের দরকার, একটা হচ্ছে একটাস র আর একটা হচ্ছে মেন্স রিয়া। এই দুইটা জিনিস থাকতেই হবে অপরাধের ক্ষেত্রে। আর এই অপরাধ সংগঠনের 4টা উপাদান আছে, একটা হচ্ছে অভিপ্রায়, প্রস্তুতি, উদ্যোগ এবং সংগঠন। এই 4টা জিনিস যদি না থাকে, উপাদান যদি না থাকে, তাহলে সেটা অপরাধ সংগঠিত হবে না। হ্যাঁ, সংগঠিত হবে না।
কেন বলতেছি? কারণ ওই যে আমার দুষ্টু মন আছে কিন্তু আমি কাজ করলাম না, আমার অভিপ্রায় আছে, প্রস্তুত আছে, উদ্যোগ আছে, কিন্তু আমি কাজটা সংগঠন করলাম না, তাহলে কিন্তু অপরাধ হবে না। ঠিক আছে? যেমন আমি কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য মনে করলাম যে আমি মনির ভাইকে হত্যা করব, অভিপ্রায় মনির ভাইকে হত্যা করব, আমি মনে এটা ঠিক করলাম, পরবর্তীতে আমি করলাম, আমি প্রস্তুতি নিচ্ছি যে আমি আহ, পুরান ঢাকায় যাব, যাই একখান রামদা কিনে নিয়ে আসবো, এবং এই রামদা কিনে নিয়ে আসার জন্য আমি নিলাম, কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে আসার পরে মনির ভাইয়ের কাছাকাছি যে আমি রামদাটা চালালাম, বা আমি কিন্তু ওই মনির ভাইকে মারার জন্য আমি উদ্যোগ গ্রহণ করলাম, হ্যাঁ, কিন্তু আমি মারলাম না, তাহলে এটা কিন্তু অপরাধ হলো না। হ্যাঁ, তবে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আপনার অ্যাটেম্প টু, উদ্যোগ গ্রহণ করা, কিছু কিছু ক্ষেত্রে অপরাধ আছে, সব ক্ষেত্রে না আর কি, অর্থাৎ সব ক্ষেত্রে উদ্যোগের জন্য অপরাধ হয় না যদি সংগঠন সেটা না করেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে 41 ধারায় বিশেষ আইনের কথা বলা আছে। ঠিক আছে? 41 ধারায় বিশেষ আইনের কথা বলা আছে। এই চারটা তাহলে কি ওই যে ইয়ে বললেন না, বলেন। হ্যাঁ, এই আশিক ভাই চারটা কি বলেন, সাউন্ড হইলে কোনো সমস্যা নেই, বলেন। 40 ধারায় বললেন না, এটা 40 ধারায় বললেন নাকি? আচ্ছা, না, ওই যে 40 ধারাতে বলছি যে অপরাধের সংজ্ঞার কথা, কিন্তু অভিপ্রায়, অপরাধের প্রস্তুতি, সংজ্ঞা উদ্যোগ আর এই যে সংগঠন, এই চারটা কত ধারায়? আচ্ছা, এইটা তো কোনো ধারাতে নেই, ও এইটা হচ্ছে আচ্ছা। আপনাকে ওই 40 ধারা বুঝতে হইলে তখন এই জিনিসগুলো জানতে হবে। তার মানে আমরা অপরাধের একটা সংজ্ঞা দিলাম, অপরাধ যেটা বুকিশ ভাষায় দণ্ডবিধি আইনে বলছে যে অর্থাৎ যে সমস্ত কাজ করা বা না করা দেশের এই বলবৎ, অর্থাৎ দেশে বর্তমান যেটা প্রচলিত আছে এই আইন অনুযায়ী শাস্তিযোগ্য, সেটাই অপরাধ। অর্থাৎ সেই আইন অনুযায়ী যেটাকে শাস্তিযোগ্য করা হয়েছে সেই কাজ করা বা না করা, যেমন করার কথা থাকে তাহলে আপনি যদি না করেন তাহলে অপরাধ, আবার যদি না করার কথা থাকে আপনি যদি করেন তাহলে সেটা অপরাধ। হ্যাঁ, এইটা বলছি, এইটা হচ্ছে আইনের মানে আইনে অপরাধের সংজ্ঞা। পরবর্তীতে বলছি যে অপরাধ সংজ্ঞাটাকে এইভাবে বলছি, কিন্তু ওই অপরাধটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার দুইটা উপাদান আছে, একটা হচ্ছে এক্টাস র আর মেন্স রিয়া, এই দুইটা যদি না থাকে তাহলে সেটা অপরাধ হয় না। তারপরে বলছি যে অপরাধের স্তর, অর্থাৎ এই অপরাধের একটা অপরাধ সংগঠিত হচ্ছে, এটার কিছু স্তর আছে বা উপাদান আছে, স্তর। প্রথম স্তরটা হচ্ছে অভিপ্রায়। হ্যাঁ, অভিপ্রায়, যেটা ওই যে দুষ্টু মনের সাথে চিন্তা, ওই যে বললাম যে অভিপ্রায় মানে অপরাধী মন, তারপর হচ্ছে প্রস্তুতি, তারপরে উদ্যোগ, তারপরে অনুষ্ঠান। এই চারটা স্তরের মাধ্যমে একটা অপরাধ সংগঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দণ্ডবিধির 34 ধারাতে যাব। দণ্ডবিধির 34 ধারা একটা গুরুত্বপূর্ণ ধারা। এই ধারার অর্থ হচ্ছে পরার্থ দায়, যেটারে ভিকারিয়াস লায়াবিলিটি বলে আর কি, পরার্থ দায়। আচ্ছা, 34 ধারার যেটা হচ্ছে সাধারণ কমন ইন্টেনশন। হ্যাঁ, কমন ইন্টেনশন, এই কমন ইন্টেনশনটা হচ্ছে অর্থাৎ কতিপয় ব্যক্তি, হ্যাঁ, কমন ইন্টেনশন, কমন কমন ইন্টেনশন, ইন্টেনশন মানে তো জানি যে অভিপ্রায়, আর কমন মানে সাধারণ অভিপ্রায়, অর্থাৎ কতিপয় ব্যক্তি যখন একই পরিকল্পনা, সাধারণ অভিপ্রায়, অর্থাৎ কতিপয় ব্যক্তির যখন একই ধরনের পরিকল্পনা থাকে তাকে সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন বলে। অর্থাৎ কয়েকজন ব্যক্তি একই রকম চিন্তা ভাবনা করতেছি, অর্থাৎ অপরাধ সংগঠনের জন্য একই রকম চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে? অর্থাৎ একই রকম অপরাধ সংগঠনের প্ল্যান করে এবং সেই অনুযায়ী সংগঠন করে, তাহলে ওই অপরাধটি সাধারণ অভিপ্রায়ের মাধ্যমে সংগঠিত হয়েছে বলে ধরা হয়। ঠিক আছে? আর এই 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 যখন কমন ইন্টেনশন থাকে কোনো অপরাধের ক্ষেত্রে, তখন সেটারে আবার বলে পরার্থ দায় বা ভিকারিয়াস লায়াবিলিটি বা যৌথ দায়। হ্যাঁ, যৌথ দায় কেন? কমন ইন্টেনশনের একটা কমন ইন্টেনশন তার মানে দুইজন ব্যক্তি বা দুইয়ের অধিক ব্যক্তি, একজন হলে থাকলে তখন কমন ইন্টেনশন হয় না। অর্থাৎ কমন তো আমরা সবাই জানি যে দুইজনের ভিতরে কমন পড়ছে আর কি, একই রকম মন মানসিকতা, একই রকম। তো এই এইগুলো পরার্থ দায় এই কারণেই, কারণ দুইজন মিলে একই রকম চিন্তা ভাবনা, একই রকম কোনো কিছু করছে,
এই কারণে এটা কিন্তু যৌথ দায়। হ্যাঁ, একটা অপরাধের জন্য যেমন ২ জন মিলে চুরি করতে গেল। তাহলে তাদের ভিতরে কমন ইন্টেনশনটা কি? চুরি করা। এটা তাদের ইসের। তো চুরি সংগঠিত হইলে ধরেন একজন ব্যক্তি ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকলো, আর একজন ঘরের ভিতরে ঢুকে যায় চুরি করে নিয়ে আসলো। তাহলে এখানে চুরির অপরাধে কি একজন অপরাধী হবে না ২ জনই অপরাধী হবে? বলেন তো? দুইজনই হবে। দুইজনই কমন ইন্টেনশন 34। হ্যাঁ, কমন ইন্টেনশন তার মানে কি? কমন ইন্টেনশনে পরার্থ দায়। তার মানে আমি না করলেও আমি দায়ী হব। কেন? কারণ আমাদের কমন ইন্টেনশন আছে। আর এই কমন ইন্টেনশন থাকার কারণে এই ভিকারিয়াস লায়াবিলিটি যেটারে বলতেছি পরার্থ দায়। আমাকে দায় নিতেই হবে। কারণ আমার ইন্টেনশন এক আছে। ইন্টেনশন কি করার? ইন্টেনশন কি ছিল? চুরি। এখন আমি তো গেটের সামনে দাঁড়ায় রয়েছি। আমি তো চুরি করিনি। এখন আমার এই কথা বললে হবে না যে আমি তো চুরি না। চোর তো ওই ঘরের মধ্যে যে দাঁড়ায় আছে ও। আর আমি তো ফেরেশতা। কিন্তু আমাদের ইন্টেনশন কি ছিল? ইন্টেনশন খারাপ ছিল। কমন ইন্টেনশন ছিল চুরি করার। এই কারণেই ওই পরার্থ দায়ের কারণে আমারও অপরাধী হবে। এই এই জন্য যে ডাকাতি যে অপরাধ ৩৯১ ধারায় যে ডাকাতি যে অপরাধ এটা কিন্তু কমন ইন্টেনশনের একটা অপরাধ। তারপরে ১০৯ এ বলা আছে আপনার ওই আপনার প্রচারণার মাধ্যমে কোনো অপরাধ করা মানে কাউকে উস্কাই দিয়ে করা অপরাধ করা সংগঠন করা। ১২০ ১৪৯ ও কিন্তু কমন ইন্টেনশন। হ্যাঁ, ১৪৯ হচ্ছে ওই যে সভা সমাবেশে মানে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা কোনো অপরাধ সাধারণ উদ্দেশ্য। হ্যাঁ, যেমন মনে করলাম যে আমরা ওই সরোয়ার্দী উদ্যানে যাই আমরা কালকে একটা বিশাল মিছিল বাইর করব, আমরা ওই বেআইনি সমাবেশ করব। হ্যাঁ, বেআইনি সমাবেশ করব। এই বেআইনি সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে সরকার হটাও। তাহলে কি এখানে আমাদের মূল উদ্দেশ্যটা কি? এটা কমন অবজেক্টিভটা কি? কমন অবজেক্টিভটা হচ্ছে সরকার হটাও। তো এখানে ওই আমি ঘরে বসে প্ল্যান করি আর আপনি রাস্তায় বসে ব্লকেট দেন, দুইজনেরই একই অপরাধ হবে। আমি ঘরেও থাকি আর আপনি সরোয়ার্দী বসে করেন, আপনাকে তাহলে ওই ১৪৯ সাধারণ অবজেক্ট সমূহ ইসে আপনাকে করা যাবে। এখন এই দণ্ডবিধিতে ৩৪ ধারা এটা কোনো অপরাধ না, কারণ এটা হচ্ছে কোনো অপরাধ না, কিন্তু ১৪৯ এটা একটা অপরাধ। কেন? কারণ সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতেছি। আর এই কমন ইন্টেনশন মানে মনের অভিপ্রায় যতক্ষণ পর্যন্ত সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত অপরাধ হয় না। যেমন আমরা দুইজনের একটা কমন ইন্টেনশন যে আমরা ওই এটার ওই ইনুস সাহেবের বাড়িতেই চুরি করব। এখন আমাদের ইন্টেনশন আছে কিন্তু আমি চুরি করতে যাইনি। যেহেতু চুরি করতে যাইনি তাইলে ওই ইন্টেনশন কিন্তু কোনো অপরাধ না। ইন্টেনশন কোনো অপরাধ না, কিন্তু যদি চুরি করি তাহলে তখন সেটা অপরাধ হইলো। ঠিক এই কারণেই বলছি যে দণ্ডবিধিতে ৩৪ ধারা কমন ইন্টেনশন এটা কিন্তু অপরাধ না, কিন্তু এই অপরাধ এটা তখনই অপরাধ হবে ধরেন ওই যে কমন ইন্টেনশন নিয়ে আমি চুরি করলাম, চুরি করলে ৩৪ কিন্তু তখন এটা এই এটা তখন অপরাধ হইলো। আর এই কমন ইন্টেনশনের এই জিনিসগুলো সাধারণত মুস্তাফিজ ভাই ভালো জানেন, দণ্ডবিধিতে যখন ধারা লেখে এরকম লেখে যে ১49/34 রাইট। হ্যাঁ, এইভাবে লেখে। যেমন আপনি হত্যাকাণ্ড করলেন তাহলে আপনার এইভাবে লেখে যে ৩০২/34। ১০৯ দেয়। হ্যাঁ, ওই যে ১০৯ প্রচারণার হ্যাঁ ১০৯ প্রচারণার মাধ্যমে যদি আপনি অপরাধ করেন মানে কাউকে উস্কাই দিয়ে আপনি হত্যাকাণ্ড সংগঠিত করেন তাহলে ওই অবলিক দিয়ে ওই ধারাটাও দেয়। ঠিক আছে? 380 দেয় 379। হ্যাঁ, তার মানে এই ধারাগুলো এইভাবে তখন লেখে আর কি। ঠিক আছে? এই কারণে দণ্ডবিধিতে ৩৪ ধারা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে ৩৫ ধারা। ৩৫ ধারাতে বলছে অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে অপরাধমূলক কার্য। অর্থাৎ কোন ব্যক্তি যদি অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে কতিপয় ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে প্রত্যেকে যৌথভাবে দায়ী হবে। অর্থাৎ প্রথমে বলছে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে। হ্যাঁ, যদি কোনো অপরাধ করে তাহলে সেটা তারা যৌথভাবে দায়ী হবে। যেমন মনে করেন আমরা
4-5 জন মিলে মেলায় যাচ্ছি, আমাদের জ্ঞান আছে যে এই এই যে জায়গায় যে ওই যে দোলনা বলে না, যে নাগরদোলা আর কি, এই 4-5টা মেয়ে উঠছে, তা আমরা মনে মনে ইন্টেনশন করতেছি যে 4-5 জন বন্ধু মিলে আমাদের জ্ঞান আমাদের আছে যে আমরা যদি এই দোলনার ওই যে যেটারে দাঁড়ায় রাখে আর কি স্ট্যান্ড, ওই স্ট্যান্ডটায় যদি ধাক্কা দিই তাহলে কিন্তু ওই নাগরদোলাটা উপর থেকে পড়ে যাবে এবং সবকটা ব্যথা পাবে, তাতে আমরা আনন্দ পাবো। তো এই যে জ্ঞান নিলাম যে এই যদি নাগরদোলার স্ট্যান্ডটাকে আমরা ধাক্কা দিই তাহলে কিন্তু ওরা ওই নাগরদোলা থেকে পড়ে যাবে। আমরা জানি যে যদি পড়ে যায় তার মানে তারা আঘাত পাবে, আঘাত পাইলে হয়তোবা কেউ যদি সিরিয়াসলি আঘাত পায় তাহলে সে মারা যাবে। তাহলে এই যে অপরাধমূলক জ্ঞান নিয়ে আমরা যদি কোনো কার্য সম্পাদন করি তাহলে সেক্ষেত্রেও যৌথভাবে দায়ী হবে। এটা 35 ধারাতে এটাই বলছে যে আমি অপরাধমূলক জ্ঞান আছে, আমি জানি যে এই কাজ করলে এটা হবে। তার মানে ওই নাগরদোলা মেয়েরা উঠছে 4-5 জন, আমরা কি করলাম বন্ধু বান্ধব মিলে বলতেছি যে নাগরদোলার ওই স্ট্যান্ডে, তার মানে যে কাঠের খুঁটি বা খাম্বা যেটারে বলেন আর কি, ওই খুঁটিতে আমরা 2-3টে লাথি মারবো, লাথি মারলে ওটা পড়ে যাবে। তার মানে আমাদের কিন্তু জ্ঞান আছে ওই খুঁটিতে লাথি মারলে ওই নাগরদোলা পড়ে যাবে, নাগরদোলা পড়ে গেলে সেখানে মেয়েরা আহত হবে বা ব্যথা পাবে, তাহলে আমরা একটু মজা পাবো। তার মানে এই যে জ্ঞান নিয়ে যে অপরাধটা করলাম বা যে কাজগুলো করলাম এটা হচ্ছে প্রত্যেকেই আমরা যৌথভাবে দায়ী হব। অর্থাৎ এই 35 ধারাতে এখানে বলছে যে যদি এই কাজের ফলাফল, তার মানে এই মানে এটা যদি ইয়ে না পড়ে যদি ওরা ব্যথা নাও পায় তাও কিন্তু আমরা এখানে অপরাধী হব। আর 34 ধারাতে বলছিল যে আমাদের কিন্তু সংগঠিত না হলে আমি অপরাধী হব না। আর 35 ধারাতে বলছে যে এটা যদি নাও হয় তাহলে আমরা অপরাধী হব। কারণ কি আমাদের এটা জ্ঞান আছে, এই জ্ঞানটা আমাদের আছে যে এটা ওই এটা একটা অপরাধজনক কাজ। ঠিক আছে। আচ্ছা এরপরে 38 ধারা একটু পড়ি। 38 ধারাতে বলছে একই অপরাধ সংগঠন করলে ভিন্ন ভিন্ন অপরাধে দোষী, অর্থাৎ কতিপয় ব্যক্তি যদি অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ তাদের কাজের মাধ্যমে ভিন্ন ভিন্ন এবং পৃথক অপরাধে দোষী সাব্যস্ত হয়। যেমন একটা উদাহরণ দিলাম, ক এরূপ গুরুতর উত্তেজনামূলক পরিস্থিতি, হ্যাঁ, জকে আক্রমণ করে এবং জকে হত্যা করার কার্য খুনি বলিয়া গণ্য হবে কেবল দণ্ডবিধিতে, অর্থাৎ উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করতেছে, এই উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করে এই জকে হত্যা করলো, হ্যাঁ, জকে হত্যা করলো। তার মানে একটা সহজ উদাহরণ দিই, যেমন আমি মনির ভাই মনে করেন যে মান্নান ভাইয়ের সাথে একটা কথা বলতেছিল, একটা বাক্য আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। হ্যাঁ, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এখন মান্নান ভাই আর্জেন্টিনা করে, মনির ভাই মনে করেন ব্রাজিল করে, আমি উনি বসে আছি। এখন আমার সাথে পূর্ব শত্রুতা আছে মান্নান ভাই। তো যখন তাদের দুজনের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, এবার আপনারা সবাই জানেন যে আর্জেন্টিনা ব্রাজিল হচ্ছে ঘোর শত্রু আর কি। এরা দুইজনই যদি একসাথে জাহান্নামে যায়, ওই জায়গায় যায়ও এরা কোনোদিনও মিল মহব্বত পাবে না আর কি। তো যাই হোক আর কি, এই পর্যায়ে দুইজনে একটু তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এখন আমি মনির ভাইরে বললাম, মনির ভাই এই আমার কাছে হাতুড়ি আছে, মারেন মান্নান ভাইয়ের মাথায় বাড়ি, আল্লাহ একটু বেশি বোঝে। তা এখন কি করলাম, এই মনির ভাই উত্তেজনা হওয়ার পরে আমার কাছ থেকে হাতুড়িটা নিয়ে মান্নান ভাইয়ের মাথায় বাড়ি দিল, মান্নান ভাই কিন্তু মারা গেল। তাহলে মান্নান ভাই মারা গেলে এই জায়গায় দুইজনের দুইটা অপরাধ হলো। এখন মনির ভাই কি এই জায়গা কি হত্যা অপরাধী হবে না আমি এই জায়গা হত্যার অপরাধী হব বলেন? দুজনাই হবে। বলেন দুজনাই হয়তো অপরাধী হবে। কেন? কেন একজনে উত্তেজিত হয়েছে আর একজনে ইনফ্লুয়েন্স করছে, দুষ্টু মারে আর আপনি আবার আগায় দিয়েছেন। দুষ্টু মন এই জায়গায় কাজ করছে, দুজনেই সমান অপরাধী।
আচ্ছা, আশিক ভাই বা নাজমুল ভাই আপনারা বলেন। আশিক ভাই বা নাজমুল ভাই আপনারা বলেন। ভাই কোশ্চেনটা আরেকবার বলেন ভাই। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে করে দেখেন যে মনির ভাই আর হচ্ছে এটা তো হত্যা হবে না, এটা তো অপরাধজনক নরহত্যা হবে। অপরাধজনক নরহত্যা হবে। ওই যদি ইন্টেনশন যদি না থাকে, উত্তেজনা বশে যদি হয়ে থাকে, তাহলে তো অপরাধজনক নরহত্যা হবে। আর যে সহযোগী হয়েছে সেও সহযোগী, হত্যাকাণ্ডের ইনফ্লুয়েন্স যে করে সেও সমান অপরাধী, সেও সমান অপরাধী হবে। তাহলে এখানে নরহত্যা হবে না হত্যা হবে? না না, এটা নরহত্যা হবে, নরহত্যা হবে, নরহত্যা। নরহত্যা হবে। তাহলে দুইজনের অপরাধ কি হবে, একই নাকি আলাদা? একই। না, এইখানে তো ওই ইনফ্লুয়েন্স করছে কিভাবে, এটা তো আমি শুনি নাই ভাই। ইনফ্লুয়েন্স কি, সে কি হত্যা করার জন্য ইনফ্লুয়েন্স করছে নাকি জেনারেল আঘাত করার জন্য ইনফ্লুয়েন্স করছে, এটা তো শুনি নাই। দুজনাই আপনার সমান অপরাধ গেছে নরহত্যা হিসেবে। আচ্ছা, আমি প্রশ্নটা আবার বলতেছি, আপনারা দেখবেন। এটা দণ্ডবিধির ৩৮ ধারার একটা উদাহরণ। যতক্ষণ না বুঝবেন আমি ততক্ষণ বুঝাবো। কথা হচ্ছে মনির ভাই আর মান্নান ভাই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে একটা তর্ক করতেছে খেলার চলাকালীন সময়ে। এখন আমার পূর্ব শত্রুতা আছে মান্নান ভাইয়ের সাথে। এখন মান্নান ভাই আর মনির ভাই যেহেতু তর্কাতর্কি করতেছে, এখন আমি মনির ভাইয়ের কাছে একটা হাতুড়ি আঘাই দিলাম। অর্থাৎ মনির ভাইরে বলতেছি, ওই মান্নান ভাই হচ্ছে একটু মাত্রা অতিরিক্ত বেশি বুঝে, মারেন শালারে, এই হাতুড়ি দিয়ে ধরেন, হাতুড়িটা নেন, মারেন, মারুর মাথায় বাড়ি। মনির ভাই কি করলো, আমার কাছ থেকে হাতুড়িটা নিয়ে মান্নান ভাইয়ের মাথায় মারলো। মান্নান ভাইয়ের মাথার মারার সাথে সাথে মান্নান ভাই মারা গেল। এখন এখানে আমার কি অপরাধ, মনির ভাইয়ের কি অপরাধ? মান্নান ভাইকে মারার জন্য আমি কি শাস্তি পাবো, আর মনির ভাই কি শাস্তি পাবে? দুজনেই সমান শাস্তি পাবে। তাই হ্যাঁ, এটা সঠিক। দুজনেই সমান শাস্তি পাবে, দুজনেই সমান অপরাধ, উভয়ই অপরাধ। অর্থাৎ দুইজনের সমান শাস্তি পাবে। এখন আপনারা সবাই এটা বুঝছেন, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না যে দুইজনের সমান শাস্তি পাবে। না, দুজনেই সমান অপরাধী। আচ্ছা, এখন যেহেতু মুস্তাফিজ ভাই নাই, তারপরে তারে বিস্তারিত সেই বলতো। একটা দণ্ডবিধির ৩৮ ধারাতে বলছে একই অপরাধ সংগঠন করলে ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হবে। হ্যাঁ, একই একই ধরনের অপরাধ দণ্ডবিধির ৩৮ ধারায়। এখন বলেন মান্নান ভাই কি বলবেন? মান্নান ভাই বলেন। আচ্ছা, যাক। এখন এখানে যে মূল প্রশ্নটা, না আমি ভাই, এখানে একটা বিষয় আছে ভাই। এটা বলেন। তো আপনি তো এখন যে ওই যে আপনি মনে করেন, আপনি তো এমনি ক্ষোভ ছিল আগে, আর আপনার যদি আদালত দেখবে যে আপনাকে খুন করার অভিপ্রায় ছিল কিনা, আপনার যদি হাতুড়ি দিয়ে বাড়ি দিলে তো মানুষ মরেই যাইবো। তো বিষয়টা যদি এরকম হয়, আপনি হাতুড়ি আগায় দিচ্ছেন, তাহলে তো আপনার আপনার যে মানসিক মানে আপনার যে ম্যানেসরিয়াটা আছে ওইটা তো খুন, তাই না? আপনার তো পরিকল্পনা। আপনি মনে করেন যে ঝগড়া করতেছে, আপনি যে বললেন যেহেতু যে আপনি ঝগড়া লাগতেছে, আপনার আগের থেকেই ক্ষোভ, মানে আগের থেকে কিন্তু ক্ষোভ আছে আপনার। আর আপনি দেখছেন ঝগড়া করতেছে, মানে কি আপনি একটা সুযোগ পাইছেন, চিন্তা ভাবনা করে সুযোগ পাইছেন। আপনি এই সময় মনে করেন হাতুড়িটা দিয়া আপনার মনের ইচ্ছাটা কিন্তু খুন করা, আরে খুন করানো, এইটা হলে কি আপনার তাহলে খুনের যেই মানে ইনফ্লুয়েন্স করার শাস্তি, সেই শাস্তিটা আপনি ভোগ করবেন। আর যেই লোকটা আপনারা মনে করেন মারছে, মানে মনিভাই যে মারলো, সে কিন্তু উত্তেজনা বশত সে মানে আঘাত করে ফেলছে। তাহলে পরে এটা এরকম হইতে পারে যে যে ইনফ্লুয়েন্স করছে তার ইনফ্লুয়েন্সটা হবে হত্যাকাণ্ড, মানে খুনের। আর যে মানে যে মারছে তার অপরাধটা হবে অপরাধজনক নরহত্যার, মানে যে যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। আর যেটা খুন করে ওর শাস্তি তো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আচ্ছা, এইটা হইতে পারে। নাজমুল ভাই আপনার আইডিয়াটা অনেক সত্য এবং খুব চমৎকার একটা ব্যাখ্যা দিছেন। প্রথম কথা হচ্ছে, এই যে যিনি বললাম যে
আমি হাতুড়িটা আগাই দিছি, কি আগাই দিলাম, কিন্তু আমি কিন্তু মারিনি। আমি না মারলেও আমার ইন্টেনশন হচ্ছে মান্নান ভাইকে হত্যা করা। তো আমি এক্ষেত্রে হাতুড়িটা আঘাই দিলাম এবং মান্নান ভাই, মনির ভাই তাকে বাড়ি দিল এবং আহ, ওই মান্নান ভাই মারা গেল। তাহলে এক্ষেত্রে আমার শাস্তি হবে ৩০২/১৬০। এই ৩০২ কি, ৩০২ হচ্ছে খুনের শাস্তি, ১৬০ কি, ১৬০ হচ্ছে প্রচারণা দানকারী। আমি প্রচারণা দান দিয়ে আমি ওরে খুন করাইছি। তাহলে এই যে ধারাগুলো এইভাবে লিখতে হবে ৩০২/১৬০। আর মনির ভাই ওই মান্নান ভাইকে মারছে এটা ২৯৯, কিন্তু ২৯৯ নন্দনীয় নিন্দনীয় নরহত্যা, নিন্দনীয় নরহত্যা। তাহলে এখানে আমাকে আদালত আমাকে মৃত্যুদণ্ড দিতে পারে। আর মনির ভাইরে এখানে এটা অ্যাক্সিডেন্টলি, নরহত্যার ভিতরে আসছে দুই ধরনের, একটা হচ্ছে হত্যার উদ্দেশ্য নরহত্যা করা, হ্যাঁ মানে হত্যার অভিপ্রায় নিয়ে, আর একটা হচ্ছে হত্যার অভিপ্রায় বাদে নরহত্যা, যেটা মনির ভাই সাময়িক উত্তেজনার মাধ্যমে করছে। তার মানে তার হত্যা করার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এই কারণেই মনির ভাই ২৯৯ এর হত্যার উদ্দেশ্য বিহীন যে নরহত্যা আছে ওইটা সংগঠন করেছে। এই জন্য মনির ভাই সর্বোচ্চ, অর্থাৎ নরহত্যার জন্য তো সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। এক্ষেত্রে মনির ভাই যাবজ্জীবন হবে না, অর্থাৎ ১০ বছর, ৭ বছর বা ৫ বছর এর কারাদণ্ড হবে। ঠিক আছে, কিন্তু আমার শাস্তিটা কি? আমার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। আমি তো মান্নান ভাইরে মারতে সাহায্য করছি এবং মনির ভাইরে দিয়ে আমি মারাইছি। তো এই কারণেই আমি না মারলেও ওই মূল অপরাধের যে শাস্তি, ওই শাস্তিটা আমি ভোগ করব। এই কারণেই দণ্ডবিধির ৩৮ ধারাতে বলছে যে একই অপরাধ সংগঠন করলেও ভিন্ন ভিন্ন অপরাধের দোষী হয়। অর্থাৎ একই অপরাধ, আমরা দুইজন মিলে কিন্তু মান্নান ভাইরে মারছি, কিন্তু এখানে সিচুয়েশনটা আলাদা। আমরা প্রথমে যখন মনির ভাই আর আব্দুল মান্নান ভাই একই দুইজনে একই বলতেছিল যে একই শাস্তি হবে দুইজনের, আমরা ওই রকম উকিল হব না। অর্থাৎ আপাতত দৃষ্টিতে দেখে আমরা একই অপরাধী না, আমরা ওর গভীরে যাব এবং গভীরে যাই ওইভাবে প্লট তৈরি করব। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উকিল হওয়া। তা উকিল হইলে আমি কিভাবে একজনকে গভীরতম শাস্তি দিয়াতে পারি আর একজনকে কম শাস্তি দিয়া এলাম। কিভাবে কম শাস্তি? ধরেন আমি মনির ভাইয়ের উকিল, তখন আমার শাস্তি হবে যে আমি মনির ভাই মূল অপরাধ সংগঠনকারী হইলো, মনির ভাই যেন কম শাস্তি পায়, কম শাস্তি পায়। আমি প্লট সাজাবো মনির ভাই এই জায়গায় উত্তেজনার বসে এটারে মারছে, এটা কোনো অপরাধী না। আর ওই আসামি পক্ষের উকিল তখন ওই যে মান্নান ভাইরে, ওই যে বললাম যে পূর্ব শত্রুতা আছে, এ আছে, বাড়ির লোক গুলি ফেলাইলো, ওর শত্রুতা আছে, তখন উনারে মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে। তার মানে প্লটটা এইভাবে না, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা তো এইটা। এই কারণে ওই আমি আর মনির ভাই যেহেতু এখানে ছিলাম, তাহলে আমার এখানে মূল শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর মনির ভাই নরহত্যার জন্য আদালত তার যে কোনো একটা শাস্তি দিতে পারে। এটা ৩৮ মূল কথা। হ্যাঁ, ৩৮ ধারায় বলছে যে একই কাজ করলেও অপরাধে ওই ভিন্ন ভিন্ন অপরাধী মানে অপরাধী ভিন্ন ভিন্ন শাস্তি হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে দণ্ডবিধির ৫৩ ধারাতে যাব। দণ্ডবিধির ৫৩ ধারায় ৫ ধরনের শাস্তির কথা বলা আছে। একটা হচ্ছে ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড, তারপরে আছে যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড বিনা মানে হ্যাঁ কারাদণ্ড, তারপর হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। এই কারাদণ্ডকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড আর একটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। তাহলে দণ্ডবিধির ৫৩ ধারায় ৫ ধরনের যে শাস্তির কথা বলছে, প্রথম শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড, দ্বিতীয় শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয় শাস্তি কারাদণ্ড, চতুর্থ শাস্তি সম্পত্তি বাজেয়াপ্ত, পঞ্চম শাস্তি অর্থদণ্ড। ঠিক আছে, আর দণ্ডবিধির কয়টি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের দেওয়ার বিধান আছে, এটা ম্যাক্সিমাম বারই আসে, আপনারা একটু মনে রাখবেন। দণ্ডবিধিতে ১০টি ধারায় অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে। এই বিধান হচ্ছে ১২১, ১৩২, ১৯৪, ৩০২, ৩০৩, ৩০৫, ৩০৭, ৩২৬, ৩৬৪ ক, ৩৯৬। এখন এই প্রত্যেকগুলো একটু বলে যাই যে
দণ্ডবিধির 121 ধারায় বলছে বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে অথবা যুদ্ধ ঘোষণার সহায়তা করে, অর্থাৎ বাংলাদেশি নাগরিক হয়ে ভারতের এর উদ্দেশ্য সফল করার জন্য আমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম অথবা যুদ্ধ ঘোষণার জন্য উদ্যোগ নিলাম অথবা যুদ্ধ ঘোষণায় মোদী সরকারকে সহায়তা করলাম যে তুমি বাংলাদেশের এত তছনছ করে দাও, কোনো সমস্যা নেই। এই ধরনের অপরাধ যদি আমি করি তাহলে আমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তারপর হচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনীতে যারা আছে বিদ্রোহ প্রচারণার মাধ্যমে যদি কোনো বিদ্রোহ সংগঠন করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। যেমন পিলখানার যে বিডিআর হত্যার, অর্থাৎ এখানে যদি কোনো ব্যক্তি, কোনো বাহিনী, কোন সদস্য যদি বিদ্রোহ প্রচারণার মাধ্যমে কোনো বিদ্রোহ সংগঠন করে, অর্থাৎ আর্মিকে ভিতরেই আমি একটা আর্মি হয়ে আমি একটা বিদ্রোহ তৈরি করে দিলাম, অর্থাৎ সেনা প্রধানের বিরুদ্ধে সাধারণ শ্রমিক লাগে গেল আর কি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার মৃত্যুদণ্ড হতে পারে আর কি। তারপরে মিথ্যা সাক্ষ্য দান, কোন সাক্ষী দিলাম, মিথ্যা সাক্ষী দিয়ে কোনো ব্যক্তির, আমি কোনো আদালতে মিথ্যা সাক্ষী দিলাম, আদালত ওই মিথ্যা সাক্ষী শুনে কোনো ব্যক্তির, নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড দিল। পরবর্তীতে যখন প্রমাণ হবে যে আমি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছিলাম এবং এর মাধ্যমে একজন নিষ্পাপ ব্যক্তির মৃত্যু হয়েছে, তাহলে আদালত তখন আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবে। তারপরে 302 ধারাতে আছে যাবজ্জীবন, হ্যাঁ, অর্থাৎ ওই কাউকে যদি খুন করি তাহলে মৃত্যুদণ্ড হইতে পারে। 303 ধারায় আছে আদালত আমার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল কোনো একটা কারণে, মানে কোনো অপরাধের কারণে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। এখন আমি যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পরে জেলখানায় বসে আমি আর একজন ব্যক্তিরে খুন করে ফেলাইলাম, মানে এমনি আমার যাবজ্জীবন আছে, তার যাবজ্জীবন আছে, জেলখানায় আছি, এখন রাগ হয়ে আমি ওই আর একজন ব্যক্তিকে খুন করে ফেলাইলাম, তাহলে দণ্ডবিধি 303 ধারায় আমার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, অর্থাৎ ওই অবস্থাতে আমার আর যাবজ্জীবন নেই, আমার এখন একেবারে মৃত্যুদণ্ড। তারপরে 305 ধারাতে আছে 18 বছর বয়সের কম, অর্থাৎ কোনো ব্যক্তির 18 বছরের কম বয়স এমন কোনো পাগল বা উন্মাদ জড় ব্যক্তি, বিকারগ্রস্ত কোনো মাতাল ব্যক্তিকে আত্মহত্যার সহায়তা করা, অর্থাৎ কোনো ব্যক্তি 18 বছরের কম, হ্যাঁ, তারা আমি আত্মহত্যার সহায়তা করতেছি, অর্থাৎ কেউ আমার জিজ্ঞাসা করতেছে আমি কি গলায় দড়ি দিলে কি আমি মারা যাবো, আমি বললাম আরে না, মরবি নে, গলায় দড়ি দে, দেখ কেমন লাগে। তো এইরকম যদি কোনো ব্যক্তিরে অথবা কোনো একটা পাগল বলতেছে আয় আমি ট্রেনের সামনে ঝাঁপ দেবো, তা আমি তাকে বলতেছি দেও দেও গে, কোনো সমস্যা নেই, আর ট্রেনে ঝাঁপ দিলে কি হবে, কিছুই হবে না। তো এই যে এইরকম ক্ষেত্রে যদি আমি তাকে আত্মহত্যার সহায়তা করি তাহলে আমার শাস্তি হবে 305 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড। এরপর আছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, দণ্ডিত হওয়ার পরে এমন কোনো কাজ করলাম, অর্থাৎ খুনের উদ্যোগ গ্রহণ করলাম এবং কোনো ব্যক্তিকে আহত করলাম, তাহলে 307 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড হবে। অর্থাৎ আমি জেলখানায় আছি, জেলখানায় থাকার পরে ওই আর এক কয়েদিরে আমি খুন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং উদ্যোগ গ্রহণ করার পরে, অর্থাৎ আমি আমার হাতের কাছে একটা ডেগার হোক, লাঠি হোক বা অন্য কোনো জিনিস হোক, আমি তাকে খুন করার জন্য উদ্যোগ গ্রহণ করে তাকে আমি আহত করলাম, অর্থাৎ খুন করতে চাইছিলাম কিন্তু সে কোনো কারণে বেঁচে গেল, তাহলে সেক্ষেত্রে আমার শাস্তি হবে মৃত্যুদণ্ড 307 ধারায়। 326 ধারাতে বলছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে ধরেন অ্যাসিড দিয়ে এমন ভাবে পুড়াই ফেললাম বা তার মুখে অ্যাসিড মারলাম, তার চোখ দুটোই নষ্ট হয়ে গেল, বা কোনো ব্যক্তি চুরি করেছে, এখন ওই চুরি করার কারণে তার চোখই উঠাই ফেললাম, অথবা মনে করেন যে আমার বোনের দিকে কোনো একটা বকাটে তাকাইছে, আমি ওই বকাটের চোখই তুলে ফেললাম, তাহলে এই যে এই ধরনের অপরাধ সংগঠন করার কারণে আমার 326-এর ক অনুযায়ী আমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে খুন বা গুরুতর আঘাতের উদ্দেশ্য অপহরণ করা বা অপবাহন করা, অর্থাৎ 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে আমি যদি কিডন্যাপিং করি অথবা অ্যাবডাকশন করি তাহলে আমার শাস্তি মৃত্যুদণ্ড হবে। এরপর আছে খুন সহ ডাকাতি, আমি যদি কোথাও ডাকাতি করতে গিয়ে খুন করি তাহলে এই খুন সহ ডাকাতির কারণে আমার মৃত্যুদণ্ড হবে। এই দণ্ডবিধির 10টা ধারাতেই মৃত্যুদণ্ডের বিধান আছে, ঠিক আছে, এটা আপনারা একটু মনে রাখেন। আচ্ছা, এরপরে দণ্ডবিধি 57 ধারাতে বলছে যে দণ্ডবিধি 57 ধারাতে বলছে, অর্থাৎ দণ্ডের মেয়াদ ভগ্নাংশ হিসাবের ক্ষেত্রে নিরূপণ করার ক্ষেত্রে 30 বছরের কারাদণ্ড হবে, অর্থাৎ যেমন
এই কোনো ব্যক্তিকে 20 বছরের কারাদণ্ড দিল এবং 10,000 টাকা জরিমানা দিল। এখন জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিতে হয়। এই কারাদণ্ডের মেয়াদ হচ্ছে তার মূল দণ্ডের 4 ভাগের 1 ভাগ। এখন মূল দণ্ডটা কিভাবে হিসাব করা হয়, অর্থাৎ সে যে অপরাধ করেছে ওই অপরাধের সর্বোচ্চ শাস্তি এই দণ্ডবিধির এই 57 ধারাতে বলছে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর হিসেবে কাউন্ট করতে হবে। যেমন যাবজ্জীবন মানে মনে করেন যে কোনো ব্যক্তি 500 বছর 100 বছরের বেশি বাঁচলো, 100 বছরের বেশি বাঁচলো। আমরা সাধারণত মানুষকে কাউন্ট করতেছি, যেমন আমরা চাকরি যারা করে তারা মনে করি 60 বছরে রিটায়ার্ড করবে। এখন 60 বছরে রিটায়ার্ড করার পরে সে তো আরো 60 বছর বাঁচতে পারে না, কিন্তু আমরা সাধারণত ধরি যে 60 বছর পরে একজন মানুষের আর কর্মক্ষম থাকবে না, অর্থাৎ সে ওই পর্যন্তই ফিনিশ। ঠিক তেমনি যাবজ্জীবন কারাদণ্ড মানেই 30 বছর কাউন্ট করতে হবে। এটা 57 ধারার একটা নির্দেশ হিসেবে ধরতে হবে। এটা কোন ক্ষেত্রে কাজে লাগে? এই 30 বছর যাবজ্জীবন ইসের ক্ষেত্রে, অর্থাৎ ওই যে যখন আমরা অর্থদণ্ড করি আর কি, কাউন্ট করি, তখন সেক্ষেত্রে যদি যাবজ্জীবন হয় আমরা 30 বছর ধরবো, অথবা ওই অপরাধটার সর্বোচ্চ এটার ধরতে হবে। আর 57 ধারা স্পষ্ট ভাবে বলে দিছে যে যাবজ্জীবন মানেই 30 বছর। হ্যাঁ, কিছুদিন আগে সেটা যাবজ্জীবন মানেই এটাকে ছিল আমৃত্যু কারাদণ্ড, পরবর্তীতে আমৃত্যু কারাদণ্ড এটারে চেঞ্জ করে এখন যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর এটা করা হয়েছে আর কি। ঠিক আছে, এরপরে আমরা 60 ধারাতে কারাদণ্ডের প্রকারভেদ, 60 ধারাতে যে কারাদণ্ডের প্রকারভেদ আছে আমরা কিছুক্ষণ আগেই বলে ফেলছি। কারাদণ্ড সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড আর একটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। ঠিক আছে, সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড। আর এরপরে দণ্ডবিধির 73 ধারাতে বলা আছে সলিটারি কনফাইনমেন্ট। সলিটারি কনফাইনমেন্ট মানে হচ্ছে নির্জন কারাবাস। এই নির্জন কারাবাস এর কথা বলা আছে 73 ধারাতে। এই নির্জন কারাবাস দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিধি এবং নিয়ম কানুন আছে। যেমন কোনো ব্যক্তিকে যদি 6 মাসের কম কারাদণ্ড হয় তাহলে তাকে যদি 1 মাস নির্জন কারাদণ্ড দিতে পারবে। কোনো ব্যক্তিকে যদি 6 মাসের বেশি এবং 1 বছরের কম হয় তাহলে তাকে সর্বোচ্চ 2 মাস কারাদণ্ড ওই নির্জন কারাবাস দিতে পারবে বা কারাদণ্ড দিতে পারবে। কোনো ব্যক্তির যদি 1 বছরের বেশি শাস্তি হয়, তার মনে করেন 1 বছরের তো 30 বছর, তাহলে তাকে 3 মাসের বেশি ওই নির্জন কারাবাস দিতে পারবে না। অর্থাৎ একজন ব্যক্তি শাস্তি যতই হোক, সে 1 বছর হোক, 100 বছর হোক, 500 বছর হোক, তারা 3 মাসের বেশি নির্জন কারাবাসে রাখতে পারবে না। আর 74 ধারাতে বলছে যে নির্জন যে কারাবাস দেবেন কোনো ব্যক্তিকে একটানা 14 দিনের বেশি নির্জন কারাবাস দিতে পারবেন না। ধরেন কোনো ব্যক্তিকে 6 মাস কারাবাস দিছে এবং তার ভিতরে 1 মাস নির্জন কারাবাস, তাহলে প্রথমে 14 দিন রাখবেন, তারপরে একটু রেস্ট দেবেন, তারপরে আবার সর্বোচ্চ 14 দিন একটানা দিতে পারবেন, অথবা প্রতি সপ্তাহে 2 দিন 1 দিন এরকম করে আপনি 1 মাস পূরণ করতে পারবেন। এই নির্জন কারাবাস কি, এইটা সম্পর্কে আপনারা যারা তামিল আর সিনেমা দেখছেন তারা নির্জন কারাবাস সম্পর্কে একটু জানেন। ওই যে রামচরণ রে আলাদা একটা সেলে রাখে যেখানে আলো বাতাস বা কোনো কিছু পৌঁছায় না, এরকম নির্জন কারাবাস। ঠিক আছে, যাক ওই সিনেমা দেখলে সবাই একটু নির্জন কারাবাস সম্পর্কে একটু ধারণা পাবেন আর কি। তাছাড়া ওই বাংলাদেশে ওই কি যেন একটা পঞ্চাল চৌধুরীর একটা সিরিজ আছে, ওই সিনেমাতে সে ওই নির্জন কারাবাসে থাকে আর কি। কারাগার হ্যাঁ, কারাগার। তো মানে জাস্ট একটা ধারণা দিলাম যে নির্জন কারাবাসটা কেমন হয়। তার মানে নির্জন মানে আশেপাশে কেউ থাকবে না, আপনি একা এবং ঘুটঘুটে অন্ধকার, লাইটও জ্বলে না। ঠিক আছে, ওই নির্জন কারাবাসটা খুব প্যাথেটিক, যার কারণে 14 দিনের বেশি দেওয়া যায় না। মানে আপনাকে এমন ওই আর সিনেমাতে দেখছেন আপনারা এমন একটা জায়গায় রাখছেন না আপনি নড়তে পারেন, না বসতে পারেন, না উঠতে পারেন। ঠিক আছে, অন্ধকার, ওখানে আপনার প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিটই মনে হয় আল্লাহ আমার এই জীবন শেষ, এই জীবন শেষ। ঠিক আছে, আচ্ছা এরপরে দণ্ডবিধির 70 ধারায় জরিমানা বা অর্থদণ্ড আদায়ের সময় সম্পর্কে বলা আছে। সাধারণত জরিমানা বা অর্থদণ্ড আদায় করতে হবে 6 বছরের মধ্যে
হ্যাঁ 6 বছরের মধ্যে এই জরিমানা বা অর্থদণ্ড আদায় করতে হবে। তবে যদি যদি কোনো ব্যক্তির এমন হয় যে ওই ৬ বছরের বেশি মৃত্যুদণ্ড মানে করা হইছে মানে আজীবন দণ্ড, তাহলে ৬ বছর, তাহলে ওই উক্ত সময়ের মধ্যে তার অর্থদণ্ড আদায় করা যাবে। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি কোনো ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে এবং এর ভিতরে তাহলে ৬ বছরের বেশি সময় মিলে সে অর্থটা আদায় করা যাবে। তবে নরমালি অর্থদণ্ড আদায় করার জন্য আদালত ৬ বছর সময় দেয়, এর ভিতরে আদায় করতে হয়। এই ভিতরে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে মারা গেলে তার কারাদণ্ড মওকুফ হবে, কিন্তু অর্থদণ্ড মওকুফ হবে না। অর্থাৎ অর্থদণ্ড কোনো অবস্থাতেই মওকুফ হয় না। সেটা যদি আপিল করা অবস্থায় দেখা গেল ওই যে ব্যক্তি আপিল করেছে ওই ব্যক্তি মারা গেল, তাহলে ওই আপিলটা পণ্ড হয়ে গেল, কিন্তু অর্থদণ্ড পণ্ড হবে না। এটা আপনারা একটু মনে রাখবেন। ঠিক আছে? এরপরে 22 পড়াচ্ছি তো এই জন্য কোনটা পড়াবো আর কোনটা পড়াবো না তাই করতেছি। আচ্ছা, এরপরে আমরা দণ্ডবিধিতে ৭৬ থেকে ১০০ ধারার ভিতরে বেশ কিছু ধারা পড়বো, কারণ এখান থেকে একটু আসে। এটা বলা যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। আইনজীবী হিসাবে আমাদেরকে এই ধারাগুলো অত্যন্ত জানা দরকার। তার প্রথম কারণটা হচ্ছে আমরা সবসময় ব্যতিক্রমে চেষ্টা করব, অর্থাৎ কোনো ব্যক্তি কাউকে খুন করে ফেলাইলেও আমরা যেন বলতে পারি যে একটু খুন করিনি, ওটা তো অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, অথবা ব্যতিক্রম ছিল আর কি, সাধারণ ব্যতিক্রম। এইটা আমরা ওই ফ্রেমে ফেলাইতে যাব আর কি। অর্থাৎ যে কাজ ব্যতিক্রম মানে হচ্ছে যে কাজগুলো স্বাভাবিকভাবে অপরাধ বলে গণ্য হইলেও বিশেষ কিছু ক্ষেত্রে অপরাধ বলে গণ্য হয় না, তাকে সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন বলে। এটা বলা আছে দণ্ডবিধির ৭৬ থেকে ১০৬ পর্যন্ত। দণ্ডবিধির ৭৬ থেকে ১০৬ পর্যন্ত এই ৩০টা ধারা সাধারণ ব্যতিক্রম সমূহের মধ্যে পড়ে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দণ্ডবিধির ৭৬ এবং ৭৯ ধারাতে বলা আছে দুইটা ভুলের কথা বলা আছে। সেটা ভুল আছে, সাধারণত ভুল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ঘটনাগত ভুল আর একটা হচ্ছে আইনগত ভুল। ঠিক আছে? একটা ঘটনাগত ভুল, একটা আইনগত ভুল। ৭৬ এবং ৭৯ ধারাতে এটা বলা আছে, অর্থাৎ আইনগত বাধ্য এটা ভুল, যেমন ঘটনাগত বা তথ্যগত ভুলের কারণে এটা হয়ে থাকে। যেমন কোন একজন সৈনিক তার ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ ক্রমে বিধান মতে জনতার উপর গুলি বর্ষণ করলেন, তাহলে এই ঊর্ধ্বতন অফিসারের এই কথা মতো যে তিনি জনতার উপরে গুলি বর্ষণ করলেন এটা কোনো অপরাধ হবে না, অর্থাৎ তিনি এই ঊর্ধ্বতন অফিসারের আইনি নির্দেশ মানতে বাধ্য। ঠিক আছে? এরপরে ৭৯ ধারায় আইন সমর্থিত ভুল। ঠিক আছে? অর্থাৎ আইন সমর্থিত ভুল, যেমন এই আইন সমর্থিত ভুল এটাকে উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন আমি দেখতেছি যে কারণ বাজারের ওখানে কোন ব্যক্তি শুটিং করতেছে, ওই শুটিং করতেছে এবং ভিলেনরে ছুরি মারতেছে আর কি নায়ক। এটা আমি সত্যি সত্যি মনে করে আমি ওই নায়ককে ধরে ফেলাইলাম। হ্যাঁ, নায়ককে ধরে ফেলাইলাম, আমি মনে করছি যে ওরা সত্যি সত্যি ওকে খুন করতেছে। হ্যাঁ, পরবর্তীতে আমি জানলাম যে আমি ওই যেটা ছিল সেটা শুটিং এর একটা অংশ ছিল। তাহলে আমি যে কাজটা করছি এটা এক ধরনের মানে তাদের একটু ক্ষতি হইলো বা তাদের একটু লস হইলো, এটা হচ্ছে আইন সমর্থিত ভুল। আইন সমর্থিত ভুল, আইন সমর্থিত মানে কি, অর্থাৎ আমার দৃষ্টিতে তো এটা খুন ছিল, আমি হয়তো বা পরে জানলাম যে না এটা একটা শুটিং এর অংশ। হ্যাঁ, শুটিং এর অংশ, কিন্তু এটা আইন সমর্থিত, তার মানে ওটা যদি শুটিং না হতো এবং ওটা যদি অ্যাকচুয়াল হইতো তাহলে আমি একজন নাগরিক হিসেবে আইনের সমর্থক হিসেবে আমি তার এই হত্যাটাকে ঠেকাইতে চাইছি। হ্যাঁ, এটা বলছে যে আইন সমর্থিত ভুল। ঠিক আছে?
আর একটা হচ্ছে আইনগত বাধ্য হয়ে যে ভুলটা, অর্থাৎ ঊর্ধ্বতন অফিসার আমার অর্ডার দিয়েছে যে জনতার উপর গুলি চালাও, আমি যদি ঊর্ধ্বতন অফিসারের কথা না মানি, তার মানে আমি তার কমান্ড না মানার জন্য আমার একটা অপরাধ হবে এবং আমি চাকরি থাকবে না, যার কারণে আমি উপরের অফিসারের কথা মানতে বাধ্য। ঠিক আছে? তার মানে আমরা যেগুলো ভুল এখানে দুটো বললাম, অর্থাৎ ৭৬ ধারায় এবং ৭৯ ধারায়, এটা হচ্ছে ঘটনাগত ভুল। ঠিক আছে? ৭৬ ধারা এবং ৭৯ ধারা এটা হচ্ছে ঘটনাগত ভুল। আচ্ছা, এরপরে যেমন ৭৭ ধারা বিচারকের কাজ কোনো অপরাধ না, অর্থাৎ বিচারক তার বিচার কার্য পরিচালনা করার জন্য যে সে আইনের সীমানার মধ্যে থেকে সৎ বিশ্বাসে সরল বিশ্বাসে যে কাজ করবে তা কোনো অপরাধ হবে না। অর্থাৎ এখানে ৭৭ ধারাতে বলছে বিচারক যে কাজই করুক বিচারকের কাজ কোনো অপরাধ না। ঠিক আছে? ৭৮ ধারাতে বলছে আদালতের আদেশে কৃত কাজ কোনো অপরাধ না। যেমন আদালত আদেশ দিছে যে ঈশা শিকদারের ফাঁসি দাও, এই ঈশা শিকদারের ফাঁসিতে ঝুলাইছে কিনা জল্লাদ শাহজাহান, এই জল্লাদের কাজটা কোনো অপরাধ না। ঠিক আছে? এই কারণেই ৭৭ ধারাতে বলছে বিচারকের কাজ কোনো অপরাধ না, ৭৮ ধারা বলছে আদালতের আদেশে কৃত কাজ কোনো অপরাধ না। ধরেন আদালত আদেশ দিয়েছে যে মনির ভাই যে অপরাধ করছে তার জন্য 10টা বেত্রাঘাত করেন, তাহলে ওই আদালতের আদেশ শুনে আমি মনির ভাইরে যে 10টা বেত্রাঘাত করলাম এটা আমার কোনো অপরাধ হবে না, অর্থাৎ এটা আদালতের কৃত কাজ, এটা কোনো অপরাধ হবে না। দণ্ডবিধির ৮০ ধারাতে বলছে যে দুর্ঘটনাবশত কাজ, হ্যাঁ, এটা অর্থাৎ অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ করা, এটা দুর্ঘটনাবশত কাজ, এই কাজটা কোনো অপরাধ হবে না। ৮১-তে বলছে ক্ষতির হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে কোনো কাজ, সেটা কোনো অপরাধ হবে না। একটা উদাহরণ দেওয়া যায়, যেমন আমি ক্ষতির উদ্দেশ্যে কোনো কাজ, অর্থাৎ ক্ষতি থেকে রক্ষা করার উদ্দেশ্যে কোনো কাজ, এটা কোনো অপরাধ হবে না। যেমন কোনো একটা তুলার গোডাউনি আগুন লেগে গেছে, ওই তুলার গোডাউনির পাশে আছে হচ্ছে আপনার ওই সোন পাপড়ি বিক্রি করে আর কি, ধরেন সোন পাপড়ি বা অন্য কোনো জিনিস বা সার, ইউরিয়া সার বিক্রি করে, তুলার গোডাউনের পাশে ইউরিয়া সার বিক্রি করে। এখন আমি দেখলাম যে এই তুলার গোডাউনে যদি আগুন লেগে যায় তাহলে পুরো এলাকা ছারখার হয়ে যাবে। এখন আমি আগুন লিভানোর জন্য আমি ওই তুলার গোডাউনের ওই পাশে আমি পানি মারলাম, পানি মারার কারণে দেখা গেল ওই পানি তুলার গোডাউনেও ভিজলো, সাথে সাথে ওই ইউরিয়া সার কারখানায়ও ভিজে গেল। তাহলে কি হইলো, ওই ইউরিয়া সার কারখানায় পানি লাগার কারণে সার কিন্তু সব গলে গেল, নষ্ট হয়ে গেল। তখন ওই যে সার কারখানা আমি নষ্ট করে ফেলাইলাম বা সার নষ্ট হয়ে গেল, গলে গেল, এটাতে কিন্তু আমার অপরাধ হবে না। কেন? ৮১ ধারাতে বলছে যে ক্ষতির হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে যে কৃত কাজ ওটা কোনো অপরাধ হবে না ৮১ ধারা মোতাবেক। এটা মনে হয় সবাই বুঝছেন। তার মানে আমি এমন কোনো কাজ করলাম যেটা কোনো অপরাধ হবে না। আবার এমন হইছে, এটাকে অন্যভাবেও বলা যায় যে আমি কোনো একটা মার্কেটের ওই ইলেকট্রিসিটি শক লাগতেছে, ওইটা যে দেখলাম যে এটা আগুন ধরে যেতে পারে, আমি ওই মার্কেটটাকে বাঁচানোর জন্য ওই কারেন্টের খাম্বাটাকে আমি ধাক্কা দিয়ে অন্যদিকে ফেলে দিলাম, এবং অন্যদিকে ফেলে দেওয়ার কারণে কোনো একজন লোকের বাড়ির মেন সুইচ নষ্ট হয়ে গেল, অথবা বাড়ির ফ্রিজ নষ্ট হয়ে গেল, অথবা তার বাড়ির দেখা গেল একটা গবাদি পশু মারা গেল, তাহলে তার এই গবাদি পশু মারার জন্য আমার কোনো অপরাধ না, কারণ আমি ওই মার্কেটটাকে বাঁচাতে চাইছি। হ্যাঁ, ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমি যে কাজ করছি এটা অপরাধ বলে গণ্য হবে না। ৮২ ধারাতে বলছে ৯ বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ বলে গণ্য হবে না। ৮২ ধারায় ৮৩ ধারাতে বলছে ৯ বছরের বেশি কিন্তু ১২ বছরের কম, অর্থাৎ ইম্যাচিউর ছেলেপেলে, তাদের কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। ৮৪ ধারাতে বলছে পাগলের কাজ কোনো অপরাধ বলে গণ্য হবে না। ৮৫ ধারায় বলছে যে নেশা, অনিচ্ছাকৃত ভাবে নেশাগ্রস্ত ব্যক্তির কাজও, তার কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। যেমন
ধরেন আমি বন্ধুদের সাথে আসি, বন্ধুরা আমাকে জোর করাইয়ে মদ খাওয়াই দিল, এবং এই মদ খাওয়ানোর পরে আমি রাস্তায় এসে মাতলামি করলাম, এবং কোনো মেয়ে মানুষের মনে করেন যে গার পরে পড়ে গেলাম, অথবা কোনো গাড়ি আমি এরপরে মানে গাড়িতে কোনো কিছু করলাম আর কি। তো তাতে এই যে নেশাগ্রস্ত অবস্থায় আমি যে অপরাধগুলো করলাম, এই অপরাধটা অপরাধ বলে গণ্য হবে না, ঠিক আছে? কারণ আমাকে আমি অনিচ্ছাকৃত ভাবে আমার বন্ধু বান্ধব ধরে আমাকে নেশা করাই দিছে, এটা ৮৬ ধারা অনুযায়ী কোনো অপরাধ হবে না। ৮৬ ধারাতে বলছে ইচ্ছাকৃত ভাবে নেশাকৃত ব্যক্তির কাজ, এটা অপরাধ হবে। অর্থাৎ আমি জানি যে মদ খাইলে আমি মাতাল হয়ে যাব, তারপরে আমি ইচ্ছাকৃত ভাবে মদ খাইলাম এবং খাওয়ার পরে মাতলামি শুরু করলাম, তাহলে এখন আমার নেশাগ্রস্ত থাকা অবস্থায় আমি অপরাধী হব, কেননা আমি জানতাম যে মদ খাইলে আমি মাতলামি করব। ৮৭ ধারাতে বলছে ১৮ বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তির সম্মতি, হ্যাঁ, অর্থাৎ ১৮ বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তির সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয় এবং সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে এটা অপরাধ বলে হবে না। এটা ধরেন এমন এক ধরনের কোনো কথা, আমরা যারা সার্কাস দেখছি, হ্যাঁ, সার্কাসে অনেক ধরনের খেলা হয়ে থাকে। তো এই সার্কাসে ওই যে মোটরসাইকেল একটা ইসের ভিতরে থাকে আর কি। তো এই মোটরসাইকেলে তার অনুমতি নিলাম যে ভাই এটা কিন্তু রিস্কি কাজ, তুমি করো না। কিন্তু সে টাকা ইনকাম এবং উপার্জনের জন্য সে ওই মোটরসাইকেলে রাইডিং করে ওর ভিতরে, ওই যে ওটারে কি বলে নাজমুল ভাই, ওটারে কি বলে বলেন তো? ওই যে ইসের ভিতরে আর কি, মানে একটা, আচ্ছা যাই হোক আর কি, এটা আপনারা সম্ভবত দেখছেন আর কি, সার্কাসে ওই যে একটা রোলারের ভিতরে থাকে, গোল করে ঘুরে ঘুরে আস্তে আস্তে উপরে ওঠে আর কি। ধরেন এই ধরনের কোন ক্ষেত্রে, অথবা এটার উদাহরণ না দিয়ে অন্য আর একটা উদাহরণ দিতে পারি, যেমন লাঠি খেলা। লাঠি খেলাতে যদি আমরা কেউ, লাঠি খেলা মানে ওই তরবারিও থাকে ওখানে, তো আমরা এমন কোন খেলা দেখাতে গিয়ে আমরা দুইজনে জানি যে ওই তলোয়ারের যদি একটা টান লাগে তাহলে কেটে যাবে বা হবে। তো সেক্ষেত্রে ১৮ বছরের বয়স্ক কোনো ব্যক্তি যদি সম্মতি নিয়ে এই ধরনের সার্কাস অথবা কোনো খেলার কারণে দুর্ঘটনায় পতিত হয়, তাহলে সেটা কোনো অপরাধ হবে না, ওটা দুর্ঘটনা হিসেবেই মেনে নেবে, কেননা সেটা কারো কোনো তাদের সম্মতি নিয়ে এই কাজটা করা হয়েছে। ৮৮ ধারায় বলছে কারো মঙ্গলের জন্য সম্মতি নিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে, হ্যাঁ, যেমন ডাক্তার কোনো ব্যক্তির অপারেশন করতে গেছে, অর্থাৎ মনে করেন যে যারা সিজারিয়ান আছে তাদের কাছে বলে যে এই অপারেশনটা করতে গেলে সাধারণত আপনি মারাও যেতে পারেন আর কি। তো ডাক্তার বলল, তার মানে তাদের মেয়েদের ওই বাচ্চা হওয়ার ক্ষেত্রে দেখা গেল পজিশনিংটা এমন অবস্থায় আছে, যদি সিজার না করা হয় তাহলে মায়ের জীবন সংকটাপন্ন, মানে মা মারা যেতে পারে। আবার বাচ্চা যে ভূমিষ্ঠ হবে তারও অবস্থা হয়তো বা ভালো হবে না। তো এই কারণেই ডাক্তার তখন ওই সিজার করলেন। হ্যাঁ, এই জন্য বলছে যে কারণ মঙ্গলের জন্য সম্মতি নিয়ে কোনো কাজ করলে অপরাধ হবে না। এই যে অপারেশন করতে গিয়ে যদি ওই মহিলাটা মারা যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে ডাক্তারের অপরাধ হবে না, এটা ৮৮ ধারাতে বলছে। হ্যাঁ, এই ধারাগুলো আমার রেকর্ডিং আছে, রেকর্ডিং আপনারা সবাই শুনবেন আর কি। ৮৯ ধারায় বলছে শিশু বা অপ্রকৃতিস্থ ব্যক্তির মঙ্গলার্থে, অর্থাৎ কোন শিশু অথবা পাগল টাইপের কোন ব্যক্তির মঙ্গল ক্ষেত্রে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটা অপরাধ হবে না। যেমন মনে করেন আমি একজন ডাক্তার, রাস্তাতে চলার সময় দেখলাম যে কোনো একটা শিশু চকলেট খেতে যায়, সেটা গিলে ফেলছে। এখন ওই শিশুটাকে আমি তার মা বাপের কাছে না নিয়ে যায় আমার নার্সারিতে নিয়ে আসে, মানে ওই যে নার্সিং সেন্টারে নিয়ে আসে আমি তার অপারেশন করাইলাম, এবং এই অপারেশন করতে গিয়ে যদি ওই বাচ্চাটা মারা যায় তাহলে ওই মা বাপ কেস করতে পারবে না। কেন? কারণ ওই শিশুটার মা বাপের কাছে অনুমতি নেওয়ার থেকে অপারেশনটা করা জরুরি, কারণ ওই মা বাপের কাছে নিয়ে বাড়ির আত্মীয় স্বজন আনতে আনতে শিশুটা মারা যেত। কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওই শিশুটা অপারেশন করানো যদি হয় সাথে সাথে তাহলে উনি বেঁচে যাবে। তাহলে এই যে এখানে বলছে ৮৯ ধারাতে কোন শিশু অথবা পাগল ব্যক্তির মঙ্গল অর্থে যদি এমন কোনো কাজ করা হয় যেটা দুর্ঘটনা বা কোনো ক্ষতির সম্মুখ হইলে সেটা কোনো অপরাধ হবে না ৮৯ ধারাতে। ৯০ ধারাতে বলছে যখন সম্মতি আইনসম্মত নয়, হ্যাঁ, অর্থাৎ সম্মতি আইনসম্মত নয়, অর্থাৎ কোনো ব্যক্তিরে আমি ভয় দেখিয়ে সম্মতি গ্রহণ করলাম, মানে কোনো ব্যক্তিরে বললাম এই তোর কাছে যা আছে তাই দে, তা নাহলে কিন্তু আর পেটের ভিতরে এই ড্যাগারটা মেরে দেবো। সে তো
আমাকে দিয়ে দিল, এখন পরবর্তীতে সে যদি আমার নামে রাহাজানির কেস দেয়, আপনি বা আমরা তখন বলতে পারবো না ওরে তো আমি বলছি যে দে, ও তো তার সাথে সাথে দিয়ে দিছে। তার মানে কি, অর্থাৎ এই ভয় দেখিয়ে যে সম্মতি নেওয়া হয়েছে এটা কোনো সম্মতি না। তারপরে পাগলদের যদি বলা হয় যে তুই কি এই ঠান্ডাকালে পানিতে ঝাঁপ দিবি, তো যদি বলে হ্যাঁ দেব, তাহলে এই যে সম্মতি নিলাম এবং ওকে পানিতে ফেলে দিলাম, তা এবং এই ফেলে দেওয়ার কারণে ওর ঠান্ডা লাগে জ্বর হইলো অথবা দুর্ঘটনা ঘটলো, তাতে আমি তার বলবো যে ওরে বলছিলাম যে তোরা পানিতে ফেলে দেবো, ও তো হ্যাঁ বলছিল। তো এটাও ওই বলছে যে এই ক্ষেত্রে এই সম্মতিটা কোনো কাউন্টেবল না, এক্ষেত্রে এটা অপরাধ হিসেবে কাউন্ট করা হবে, কারণ ও তো পাগল, ওর সম্মতি কোনো সম্মতিই না। হ্যাঁ, তারপরে 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর সম্মতি, অর্থাৎ 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয়, তাহলেও সেটা কোনো ওই সম্মতি বলে গণ্য হবে না, সেটা অপরাধ বলেই গণ্য হবে। আর 92 ধারাতে বলছে সম্মতি নিয়ে অসম্ভব হলে বা সম্মতি ছাড়া কারোর মঙ্গল করার জন্য কোনো কিছু হলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এটা ওই যে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম, যেমন ধরেন রাস্তাতে চলার পথে কোন একজন মোটরসাইকেল আরোহী, এখন সে মোটরসাইকেল চালাতে যায় প্রচন্ড ভাবে অ্যাক্সিডেন্ট করলো এবং জ্ঞান হারানো গেছে আর কি। এখন ওর জ্ঞান ফেরবে কবে, যারা গুলোর মা বাপ তো আর কেউ আমি জানি না, কারণ আমি তো রাস্তায় পাইছি, ওর আত্মীয় স্বজন কি আছে, ওর কিডা ওই বেল বন্ডে ওই মানে ইসে সই করবে, অপারেশনের ওই ফর্মে সই করবে যে এর কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী না। এখন ওই সই ছাড়া যদি আমরা আহ তারে ওই অপারেশন করি এবং অপারেশনের ফলে যদি মারা যায়, তাহলে কিন্তু এটা কোনো অপরাধ হবে না। অর্থাৎ তার গার্ডিয়ান পরে এসে বলবে যে আমি কি অপারেশনের অনুমতি দিছি না, আপনি অপারেশন করলেন কেন। অর্থাৎ এখানে কথা হচ্ছে সম্মতি নেওয়া সম্ভব না হইলে ওই সম্মতি ছাড়া যদি কোনো কিছু করা হয় এবং সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। আমার মনে হয় 92 ধারাটা আপনারা সবাই বুঝছেন, ঠিক আছে, বুঝছেন আপনারা। আর 93 ধারাতে বলছে যে সরল বিশ্বাসে সম্পাদিত কোনো সংবাদ এটা কোনো অপরাধ হবে না। অর্থাৎ যেমন ধরেন ডাক্তার তার রুগীরে বলল আপনি যেভাবে সিগারেট খান বা 3 মাসের বেশি আপনি বাঁচবেন না, এভাবে আর সিগারেট খায়েন না। এই কথা শুনে রুগী চিন্তা করলো ওল্লাহ আমি আর 3 মাস বাঁচবো, এই শুনেই সে হার্ট ফেল করে ফেললো বা হার্ট অ্যাটাক করলো বা স্ট্রোক করলো, এটা কোনো অপরাধ না। কারণ ডাক্তার তো আর ওইভাবে তাকে মারিয়ে ফেলানোর জন্য বলিনি, ডাক্তার যেটাকে বলছে সেটা সে রিসিভ করতে পারেনি ভালোভাবে। অথবা অন্য আর একটা জিনিস ধরেন যে কোনো একজন ব্যক্তি ধরেন আমার চাচার কাছে এসে বলল যে চাচা তোমার ছেলেটা তো দেখলাম ওই ফুলতলা বাজারে কয়েকজন মানুষ মিলে ধরে মারতেছে, কি করেছে? এখন চাচা জিজ্ঞাসা করলো কি করেছে, সে বললো যে না জানি না, আপনার ছেলেটা তো খুব মায়ের হচ্ছে। এই কথা শুনেই চাচা গেছে স্ট্রোক করলো। তো এইটা কোনো অপরাধ হবে না। অর্থাৎ ওই তার পরবর্তীতে পরিবারের লোক বলবে যে আপনি এই কথা শোনাইছেন, এই কারণে সে স্ট্রোক করছে, এটা আপনি অপরাধ, অর্থাৎ এই ধরনের কাজ অপরাধ হবে না। এই যে 93টা ধারা বললাম এইগুলো কিন্তু সব সাধারণ ব্যতিক্রমের ভিতরে, তার মানে এক্ষেত্রে অপরাধ হওয়ার পরও সেটা বিশেষ ক্ষেত্রে এগুলো অপরাধ না। আজকে এই 93 পর্যন্ত, এরপরে আমরা বাকিটুক আগামীকালকে আত্মরক্ষার অধিকার এইটুকু দেখবো। কারণ কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে ক্লোজ বলেন। কারো কোনো প্রশ্ন আছে? মনির ভাই, মান্নান ভাই? নাই ভাই, আল্লাহ হাফেজ। ওকে, মনির ভাই আপনাদের কোনো প্রশ্ন? ভাই ওই যে হ্যাঁ। ফ্যাক্ট এবং ল দুইটা বললেন না, ওইটা একটু ইয়ে হইতে পারেনি, বুঝছেন? মানে একটা হচ্ছে, আচ্ছা প্রথমত সাধারণত ভুল দুই ধরনের হয়, একটা হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট, মিস্টেক অফ মানে ল। একটা হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট, তার মানে ঘটনাগত ভুল, এই ভুলের ক্ষেত্রে আপনার অপরাধটাকে মার্জনীয়, কিন্তু মিস্টেক অফ ল এটাকে আপনাকে মার্জনীয় না। অর্থাৎ আইনের যে ভুল, এই ভুলটাকে ভুল হিসেবে মানা যাবে না। আর মিস্টেক অফ ফ্যাক্ট ঘটনার যে ভুল, এই ভুলটাকে মানা যাবে, বুঝছেন? যেমন ঘটনার ভুলটা কেমন, উদাহরণ হিসেবে বলা যায় যে অর্থাৎ আপনার ঊর্ধ্বতন অফিসার আপনারে বলছে যে তুই গুলি কর,
এখন ঊর্ধ্বতন অফিসারের কথা না শুনলে আপনার চাকরি থাকবে? আপনি জানেন তো গুলি করলে জনগণ মরে যাবে, জানেন না? তাহলে এক্ষেত্রে আপনার এটা অপরাধ না, এটাকে বলছে ঘটনাগত ভুল। হ্যাঁ, অর্থাৎ আইনগত বাধ্য হয়ে আপনি ভুল করছেন, এটাকে ঘটনাগত ধরনের এক ধরনের ভুল বলে। কারণ আপনি জানেন যে গুলি মারলেই মরবে, গুলি মারলেই মরবে, অর্থাৎ আইনগত বাধ্য হয়ে আপনি যে কাজটা করলেন। আর একটা হচ্ছে আইন সমর্থিত ভুল। আইন সমর্থিত ভুল মানে কি? ওই যে দেখলেন যে চোর পুলিশে মানে মনে করেন যে সার্কাসে দুইজনে লাঠালাঠি করতেছে, একজন আরেকজনের গায়ে চাকু মারতেছে, কিন্তু আপনি দেখলেন যে এরা চাকু মারামারি করতেছে, যার গায়ে লাগবে সেই তো মরে যাবে, আপনি সাথে সাথে ঠেকাইতে গেলেন, ঠেকাইতে যাইয়ে কোন একজনের দুর্ঘটনায় পতিত হইলো, কিন্তু এক্ষেত্রে আপনার অপরাধ হবে না। কেন? কারণ আপনি মনে করতেছিলেন যে এটা অরিজিনালি মারামারি হচ্ছে, পরবর্তীতে জানলেন যার দূরই এটা তো সার্কাস। তার মানে এই জন্য বলছে যে এই ঘটনাগত ভুল কোনো অপরাধ না, অর্থাৎ আইন সমর্থিত ভুল। পরবর্তীতে যেটা বললাম আইন সমর্থিত, আর একটা হচ্ছে আইনগত বাধ্য ভুল, অর্থাৎ এটা আপনি জানেন যে এই কাজের মাধ্যমে মৃত্যু ঘটতেই পারে। হ্যাঁ, এই কারণেই কিন্তু মিস্টেক অফ ল এটা কোনো কাউন্ট করা হবে না। মিস্টেক অফ ল মানে আইনগত ভুল যেটা, সেটাকে আপনাকে ক্ষমা করবে না। আইনগত ভুল মানে কি? আপনি জানেন যে গুলি করলে মানুষ মারা যাবে, তারপরে এবং মারলে আপনার অপরাধ হবে, আপনি জানিয়ে কেন গুলি মারলেন, তার মানে এটা এই ভুল আপনার আর ক্ষমা হবে না। কিন্তু যখনই আপনার বড় কোনো অফিসার আপনাকে অর্ডার দিছিল, আপনি তখন মানলেন, তখন সেটা ঘটনাগত ভুলের ভিতরে চলে গেল এবং এটা ক্ষমার যোগ্য, এটাই বলছে। বলেন ভাই, আর কারণ? ওকে ভাই, থ্যাংক ইউ। না ভাই, ঠিক আছে ভাই।